হ্যালো, হ্যালো, হ্যালো গাইস, হ্যালো, হ্যালো অরিত্রদা, হ্যালো হ্যালো, হ্যালো, রূপম দা। হ্যালো। তারপর বলো, তোমাদের খবর বলো। খবর এই তো একদম আমাদের বিন্দাস। অরিত্র। অরিত্রদা তো খুব ব্যস্ত যাচ্ছে আজকাল মনে হচ্ছে। হ্যাঁ, আরে অরিত্রর হ্যাঁ, জন্য আমাদের শুট হচ্ছে না। আপনারা কি কমেন্টে হচ্ছে? অরিত্রকে গালমন্দ করবেন। অরিত্রর জন্য পডকাস্ট শুট হচ্ছে না, বলছে ফিল্ম ফেয়ারে টাইম দিতে হচ্ছে, তাই এখন তিনি এর কথা টাইম দেওয়া যাবে না, এই জন্য কি দেরি মিথ্যে হচ্ছে কথা! আমাদের। আমি কবে থেকে বলছি করে নিতে, রূপমেরই সময় হয় না, উইকেন্ডে রূপমের সময় হয় না। দেখুন, যাই রূপমের সমস্যা হবে, যাই রূপমের জন্য সমস্যা হবে ওই আমার সিনেমার গানটা, আমার যে হ্যাঁ, সানডে দিলাম টিলাকে, মানডে দিলাম মোনাকে, টিউসডে আমি ডেটিং এরকম টিনাকে, একটা কিছু আশা ওয়েডনেসডে করছিলাম। ভেন্ট্রিলাকে। যাই হবে না সব না সমস্যা আমার হবে, তারপরে সাগরের হবে। অরিত্রর কোনো সমস্যা নেই। অরিত্রকে না না মেসেজ আমরা করলে আগে অরিত্র রিপ্লাই দিত, এখন অরিত্র একটা সেকেন্ডারি রিপ্লাই দেয়। সে বলে যে দেখো, এখন অরিত্ররা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়ে গেছে, তাই তিনিরই কথায় এখন অরিত্ররা বসতে পারবে কি পারবে না বোঝা যাচ্ছে না। আমাদের এই কারণে অরিত্রকে আনতে হলো, টাইম লাগছে, সময় লাগছে অনেক। তার এটা মধ্যে না অরিত্র পুরোপুরি না মিথ্যে কথা, এবং তিরিশ তিনিয়ারি কথা। মিনিটের আমি উল্টে বললি যে চলো চলো আজকে করে নি, তাড়াতাড়ি করে নি, আর সাগর নিল বলে। না আমি একটা সত্যি কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের তিনজনের, দেখো তিনটে মানুষের একসঙ্গে টাইম হওয়া এটা ডিফিকাল্ট ব্যাপার, যে কোনো তিনটে মানুষের। অরিত্রদা নিজের অফিস আছে, রূপমদার কাজ বাজ আছে, আমার অন্য, আমি একটা নতুন চ্যানেলও খুললাম, সেখানে ব্যস্ততা এখন আমার শুরু হবে। সব মিলিয়ে মানে একটা তো প্রেশার থাকবেই আর কি, এটা এটা কিছু না, করার এটা নেই। কি হয় বলতো, যদি আমরা খালি ইউটিউব করতাম, যেরকম এই হিন্দি হ্যাঁ বেস হ্যাঁ, যারা বড় চ্যানেল আছে তাদের এক্স্যাক্টলি। খালি ইউটিউব করে, তো সারাদিন এইটার পিছনে দিতে পারে। এবার তোমাকে পড়াতে হয়, আমার অফিস থাকে, রূপমের কাজ থাকে, তো সবে আমাদের যেহেতু মাল্টিপল প্রফেশন হয়ে গেছে, ওই জন্য টাইমটা ফিক্স করাটা আর কি মুশকিল হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, চলো আমরা আমরা তাহলে শুরু করি আজকে নাকি? সবার হ্যাঁ, আগে না আমি তোমাদের দুজনকে একটা জিনিস হ্যাঁ, জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দেখছো বাংলা মুভি রিভিউর ভবিষ্যৎ কি? কারণ প্রচুর লোকে আসছে, প্রচুর লোকে নতুন চ্যানেল খুলছে, কিন্তু এখানে গ্রোথটা একটা স্ট্যাগনেন্সি আছে, ঠিক আছে? লেটস অ্যাড্রেস দিস, কারণ প্রচুর চ্যানেল খুলছে, রেগুলারলি চ্যানেল খুলছে, অনেকে অনেক রকম ভাবে কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু দের ইজ এ স্ট্যাগনেন্সি। হিন্দিতেও আমরা দেখেছি কিছু জায়গায় স্ট্যাগনেন্সি চলে এসছে, সেখানেও এরকম নয় যে ফ্লারিশ করেই আছে, বাট কিছু পার্টিকুলার চ্যানেল আছে যেগুলো প্রচুর ফ্লারিশ করে গেছে। তো তোমাদের এটা নিয়ে কি মনে হয় যে বাংলা মুভি রিভিউ চ্যানেল কোন দিকে যাবে আর কি, যদি কেউ ক্যারিয়ার বানাতে চায় এখানে? কে বলবে আগে? রূপম দা বলবে না আগে আমি বলবো? সাগর আগে বল, রোজ মাইক নিয়ে কারাকারি করিস, আজকে তুই আগে বল। দেখো ব্যাপারটা আমার যেটা মনে হয় যে আহ, একটা মেন শিল্পকে কেন্দ্র করে যখন অনেকগুলো ছোট শিল্প গড়ে উঠছে, মেন শিল্পটাকে ফ্লারিশিং হতে হয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে জায়গাতে 2010, 12, 14-তে ছিল, সেই সময় যদি এই মুভি রিভিউ চ্যানেলগুলো হতো, তাহলে আমরা অনেক বেশি গ্রো করতে পারতাম, আমার বিশ্বাস আমাদের আমাদের আরো অনেক বেশি ফ্লারিশ করতে পারতাম। কিন্তু এখন যেহেতু মেন ইন্ডাস্ট্রিটাই খুব দুর্বল, যে কারণে মানে আর কি আমাদেরও সেরকম ভাবে গ্রোথ আসছে না। আজকে খাদানের মতন বড় ছবি, শুধুমাত্র বাজেট ওয়াইজ বলছি না, হাইপ বিল্ড করতে পারবে সেরকম ছবি, খাদান বা বহুরূপী, এই ধরনের ছবি যদি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বছরে প্রত্যেক 2 মাসে একটা করে তৈরি করতে পারে, যেটা ধরো ডাউন সাউথ আমরা হতে দেখতে পাচ্ছি বা বলিউড করতে পারছে, সেই জিনিসটা যখনই হবে তখনই আমাদেরও গ্রোথ আসবে। যখন খাদান আসছে একটা, বা দুর্গাপুজো আসছে, অনেকগুলো বড় ছবি আসছে, দেব আসছে, উইন্ডোজ আসছে, বা একটা জিতের ছবি এলে, যাদের নাম রয়েছে, সৃজিত মুখার্জির ছবি এলে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অটোমেটিক্যালি ভিউজ বুস্ট হতে শুরু করে। এবার সেটা তো গোটা বছর নেই। গোটা বছর তো আমরা দেখতে পাই যে হয় রিলিজ হচ্ছে না, আর রিলিজ হলে একসঙ্গে 3টে ছবি হচ্ছে, 3টে ছবির একটাও বক্স অফিসে পারফরমেন্স দেখাচ্ছে না, এরকমও আমরা দেখতে পাই। তাহলে সেটা হবে কি করে? আর বাংলা সিনেমার যে টার্গেট অডিয়েন্সটা, তাদের সঙ্গে ইউটিউবের যে অডিয়েন্সটা, সেটা তো মানে অ্যাটলিস্ট আমাদের যে অডিয়েন্সটা আছে মানে আর কি, মানে এক নয় আর কি, দুটো আলাদা। আমরা একটা আলাদা টার্গেট অডিয়েন্স সেট করে ফেলেছি, বা কোথাও একটা সেই অডিয়েন্সকে আমাদের দেখতে পছন্দ করে। এজেড অডিয়েন্স আমাদের কত পার্সেন্ট রয়েছে? ম্যাক্সিমামটাই তো ইউথ। আর বাংলা সিনেমা ওই অডিয়েন্সটাকে টার্গেট করে তৈরি হয়, তো সব মিলিয়েই গন্ডগোলটা হচ্ছে আর কি। এটা পুরোপুরি যে রিভিউয়ারদের দোষ, ডেফিনেটলি আমাদেরও হয়তো এন্ডে কিছু প্রবলেম আছে, যে কারণে আমরাও হয়তো মানে ওই অডিয়েন্সটা অব্দি অত অডিয়েন্স গ্র্যাপ করতে পারছি না, যেটা হয়তো অন্যান্য সেক্টররা করতে পারে। মেবি হয়তো বলা মুশকিল অ্যাকচুয়ালি। রূপমদা বলো। আমি তো একটা কমেন্টকে খুব সাপোর্ট করি, যেটা বলে যে রূপম, অরিত্র, সাগরনী এরা ছবিটাকে খারাপ বলেছে মানে এই ছবিটা ভালো ব্যবসা করবে। এই কমেন্টটাকে আমি খুব সাপোর্ট করি। আমাদের এখানে বাংলা ছবির ক্ষেত্রে তো এটাই হয়, যে যেই পারিবারিক ছবিটাকে আমরা সবাই মিলে ব্যাশ করলাম হয়তো, বা কখনো কখনো ভালোও বলি, কিন্তু দেখেছি যে ছবিটাকে ভালো বললাম মানে একটা বহুরূপী বেরিয়ে গেল আলাদা ব্যাপার, তবে একটা ছবিকে আমরা ভালো বললাম মানে এটাই হয়। সেই ছবিটার যে অডিয়েন্স, যারা ছবিটা দেখতে যাবে,
তারা হয়তো ম্যাক্সিমাম জানেই না যে ইউটিউবে রিভিউ বলে কিছু হয়, বা তারা দেখেই না। তো যাই হোক, তো সেই অডিয়েন্সে ছবি দেখতে যায়। আমার একটা কথা হচ্ছে, যেটা অনির্বাণ ভট্টাচার্য আমার ইন্টারভিউতে বলেছিল, যে আজকে যে লোকটা, আমি কথার সাথে এগ্রি করি, যে আজকে যদি একটা লোক 7খানা রিভিউ দেখে, তাহলে সেই লোকটা কিন্তু মানে 40টা সিনেমা দেখে না। সেই লোকটা সিনেমা হলে গিয়ে হয়তো 2টো বা 1টা সিনেমা দেয়, কিন্তু রিভিউ দেখে 7টা। ঠিক আছে, তো এইটা আমাদের এখানে হয়। এবার অরিত্রর যে প্রশ্নটা, সেই প্রশ্নটার সাগর নীল একটা উত্তর দিল, কিন্তু সাগর নীল উত্তরটা দিল হচ্ছে মানে তেপান্তরের উত্তর দিল, এপারের উত্তর দিল না। ও জিজ্ঞাসা করলো হচ্ছে যে রিভিউয়ার কমিউনিটির ভবিষ্যৎ, ও বাংলা সিনেমাতেই ঘুরে ফিরে চলে আসলো। না না না, আমি যেটা হ্যাঁ মনে ওটার করি, সাথে দেখো কোরিলেটেড। যেহেতু ডিপেন্ডেন্ট আর কি ওটার উপর, তাই জন্য তারপরে বাদ বাকি উত্তরটাও দিলি না, বাদ বাকি উত্তরটা রূপম দার ঘাড়ে দিয়ে দিলি। আমার যেটা মনে বলো হয়, বলো। যেটা অরিত্র বারবারই বলে, সেটা আজকে যদি একটা দেবজ্যোতির মতো চ্যানেল আসে, বা ওর মানে ছেলে কাজ করছে, আমি মাঝে মাঝে ভিডিও গুলো দেখি, বা অরিত্রর সাথে ওর যে আলোচনাগুলো হয়, আমার ভালো লাগে দেখতে। আমি কিন্তু তখন ভাবতে বসি না যে এই ছেলেটা সাবস্ক্রাইবার বেশ কত। হুম হুম। ও যখন আলোচনাটা করছে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বলতে কোনো সমস্যা নেই। আমি একটা হয়তো এমন বহু এখন রিভিউয়ারদের দেখি, মানে রিভিউয়ার তারা ঠিক নয়, তারা হয়তো কখনো কমেডি ভিডিও বানাতো, কখনো তারা হয়তো কেউ খাবারের ব্লগ করতো, তারাও দেখে একটা ছবি রিভিউ দিয়ে দিচ্ছে। আমার তাতে সমস্যা নেই, কিন্তু অত বড় একটা চ্যানেল হওয়া সত্ত্বেও মানে আমাকে ওটা এঙ্গেজ করতে পারে না। বা আমি যখন দেখি বা আমি শুনি, আমি ভাবি যে কি বলছে, মানে আমার একদম পোষায় না, কথার সাথে আমি কিছু তালমেলি পাই না। আমার মনে হয় যে যে কোনো জায়গায় যখন কেউ আলোচনা করছে, তার একটু কিছু জানা উচিত, কিছু একটু পড়াশোনা করে আসা উচিত। বা সিনেমা যখন আমি দেখছি, আমার অ্যাটলিস্ট 5খানা সিনেমা দেখা উচিত। সিনেমার আলোচনা শুধুমাত্র প্রমোশন ওরিয়েন্টেড নয়, যে এই হুম ছবিটা হুম। চললো না কেন, এই ছবিটা চললো কেন। আমার একটা ছবি ভালো লাগেনি, এবার আমি বলতেই পারি ভালো লাগেনি লাগেনি, কিন্তু আমাকে তো বিশ্লেষণ করতে জানতে হবে আমার এটা কেন ভালো লাগেনি। হয়তো অডিয়েন্সের ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগেনি। এই আগের দিন যেমন সাগর নীল আমার সাথে ডাইনি নিয়ে আলোচনা করছিল, আমরা ডাইনির আলোচনায় আসবো, তা ওর সাথে আমার যে পয়েন্ট অফ ভিউটা মারাত্মকভাবে ডিফার করছে। কিন্তু যদি আমি জানি, যদি এখানে 100 জন লোকও বলে যে তার পয়েন্ট অফ ভিউ কি, সাগর নীলের যে একটা পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হবে না, ডিপ্লোমেটের ক্ষেত্রেও হুম। হয়তো সেটা হবে। তো আমাকে এটা মনে রাখতে হবে যে অডিয়েন্সের ভিত্তিতে আমার দেখা বদলাবে না। আমার যেটা দেখা সেটা আমি জাজ করতে পারছি না, সব থেকে মূল বিষয় হচ্ছে এটা। এবার যদি আমাদের এখানে আগামী দিনে এরকম 3-4 জন রিভিউয়ার চলে আসে, যারা বা আরো বেশি সংখ্যায় চলে আসে, যারা হয়তো আমাদেরকে রিপ্লেস করে দিল, ঠিক আছে, আমি কখনো এটা মনে করি না যে আমরা 3জনই বেস্ট, বা লোকে যেরকম বলে এরা 3জনই সব থেকে ভালো, এটা আমি মনে করি না। ঠিক আছে, আমার মনে হয় যে যদি আগামীকাল কেউ একজন আসে, বা এরকম একসাথে অনেকে আসে, যারা এই রিভিউ কমিউনিটিটাকে বদলে দিল, বা আরো দারুণ কাজ করলো, তারা ইনফরমেশনও প্রচুর শেয়ার করতে পারছে, টেকনিক্যালিও ভীষণ ভাবে খাটতে পারছে, তারা হয়তো ইউটিউবই করছে সারাদিন, কিন্তু খুব ভালো কাজ করলো, তখন আর কেউ এটা বলবে না। যে আজকে আজকে খুব সত্যি কথা হচ্ছে, অরিত্র হোক, আমি হই, সাগর নীল হই, আমাদের কাইন্ড অফ একটা কথায় আমরা পড়ে যাই যে আমরা ব্যাপক এডিট করতে পারি না। কারণ আমাদের তো আর এডিটের সেট আপ নেই যে কেউ একজন বসে রয়েছে ঝপঝপ ঝপঝপ মাল ব্যাপক করে দেবে। এটা আমাদেরও ফল্ট যে আমরা কাউকে রাখতে পারি না, রাখবো কোথা থেকে, আমাদের তো একটা হিউজ আর্নিংও নেই। তা আমরা ওই এডিটটা হয়তো করতে পারবো, কিন্তু তাহলে হয়তো আমাদের 3 দিনে একটা ভিডিও আসবে। তো সেটা আমি করতে চাই না। আমার একটা মানে আমার মনে হয় প্রত্যেকের একটা নেশা হয়ে গেছে, যে আমরা যদি দিনে 3টে করে ভিডিও না ছাড়তে পারি, তাহলে মনে হয় যে আজকে দিনটা আমরা কাজই করলাম না। তো হয়তো আগামী দিনে এমন কেউ আসবে, বা এমন মানে অনেকে আসবে, যারা এডিটটাও ব্যাপক করছে, ইনফরমেশনটাও ব্যাপক রাখছে, সিনেমা নিয়েও আলোচনা করছে। আর আজকে শুধুমাত্র বাংলাতে না, প্রত্যেক জায়গাতেই ফ্যান ক্যাটারিংটা চলে, হিন্দিতেও চলে। আমি হিন্দিতে প্রচুর এমন চ্যানেল দেখি যারা পিএইচডি রিভিউ নাকি একটা চ্যানেলের নাম আছে, ও শালা যারই সিনেমা দেখে, যে সুপারস্টারেরই ছবি দেখে, কোনোদিন খারাপ লাগে না ওর। আর কি ভিউজ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, মানে মাথা খারাপ করা ভিউজ। সকাল 7টায় যদি সিনেমা শুরু হয়, কি করে 7টায় রিভিউ দেওয়া যায়? লোকে দেখছে। তো এরকম জিনিসপত্র সব জায়গাতে হয়, আমাদের বাংলাতেও হয়। ঠিক আছে, বাংলাতে হয়তো একটু বেশি পরিমাণেই হয়, একটু বেশি ফ্যান ক্যাটারিং হয়। কিন্তু আমার মনে হয় না যে এটা আমি বা সাগর নীল বা অরিত্র কেউ আমরা এটার হিসেব নিকেশ করতে পারবো যেটা ঠিক বা ভুল, বা আমরা যেটা করছি সেটাই ঠিক, এটাও আমরা পুরোপুরি বলতে পারবো না। আমাদের একটা অডিয়েন্স বেস আজকে মোটামুটি একটা তৈরি হয়েছে, বা অডিয়েন্স ট্রাস্ট করে। কিন্তু যদি আমাদের কথাতেই সিনেমা ভালো বা খারাপ, বা সিনেমা হিট ফ্লপ ডিপেন্ড করতো, তাহলে আমার মনে হয় এই পাটলিগঞ্জের পুতুল খেলাও চলতো, ধ্রুবর হুম। আশ্চর্য জীবনও চলতো,
সবকটা ছবি হিট হয়ে সাকসেসফুল হয়ে বেরিয়ে যেত। হ্যাঁ, হয়তো 5টা লোক আমাদের কথা শুনে দেখতে যেতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে 5,000 লোক আমাদের ভিডিও দেখছে মানে তারা দেখতে যাবে। তো এটাই। আর না না আমার কি রূপম দা মনে হয় যেটা, বলো তো, না একটা না রূপম দা আমি যেটা একটা জিনিস অ্যাড করতে চাই। আচ্ছা হ্যাঁ বলে দাও হ্যাঁ বলে দাও। বলো 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 না না। রূপম দা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিল, রূপম দা বলতে বলতে যে সাগরনীল বললি না তুই আমার ঘাড়ে ছেড়ে দিলি, ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম রূপম দা কি বলতে চাইছে। ব্যাপারটা হচ্ছে যে 5টা ধরে নাও মুভি রিভিউ হচ্ছে একটা চ্যানেল থেকে, 5 মাসে 5টা, ঠিক আছে। এবার সে বেসিক্যালি মুভি রিভিউয়ার নয়ও, সিনেমা টিনেমা দেখেও না, কিন্তু তাকে হয়তো টিমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে, সে সিনেমাটা দেখেছে, পয়সা টয়সা নিয়েছে, নিয়ে সে ওই সিনেমাগুলো রিভিউ করছে যেগুলো আর কি কন্ট্যাক্ট করা হচ্ছে, বুঝতে পারলে। মানে আর সে সিনেমা নিয়ে কোনো ভিডিও করে না, কোনো ভিডিও নয়, মানে তার চ্যানেলে 5টাই ভিডিও রয়েছে রিভিউ, এবং 5টাই হচ্ছে তুমি দেখলে বুঝতে পারবে পেড। এবার আমার কথা হচ্ছে যে তুমি পেড কোলাবোরেশন তুমি করতেই পারো, এবং মুভি রিভিউ না হলে সেখানে আমার কিছু তোমাকে বলবারও নেই, তুমি যা খুশি তাই করো, মানে সেটাকে আমি পেড রিভিউ গণ্য করছি না, খালি তুমি রিভিউটা তাহলে বলো না। তা তুমি এটা ব্যাপারটাকে অন্যরকম ভাবে আনো আর কি, ফরম্যাটটা অন্য হোক। রিভিউ বললে তুমি যেই মুহূর্তে ওটাকে টাকা নিয়ে 5টাই ভিডিও করছো 5টা মাসে, আর অন্য কোনো সিনেমা নিয়ে তুমি বলারই নাও, কথাই বলছো না অন্য কোনো সিনেমা নিয়ে, যতই ভালো সিনেমা এসে যাক না কেন, কারণ তোমাকে টিমের থেকে যোগাযোগ করে টাকা দেওয়া হয়নি। তো সেটা খুবই আর কি বোকা বোকা লাগে আর কি পুরো বিষয়টা। বলো একটুটা বলো। আমি এখানে একটা না জিনিস আমি মানে বলতে আমার কি মনে হয় অরিত্র, বলো তো, আমার অরিত্র যেটা বলার মনে আগে হয় যে বলে নিই। তুমি বলো, আমি একটা ছোট্ট বিষয় বলতে, তোমরা জানো না, আমাকে হ্যাঁ, একজন বলেছিল যে আহ, মানে আমি নাম বলবো না, কিছুই বলবো না, সে আমাকে হঠাৎ করে একদিন বলেছিল কি, তোমরা সব ছবি দেখো কেন, তোমরা সব সিরিজ সব সিনেমা দেখো কেন, আর এগুলো রিভিউ বা কেন করো কেন, মানে এগুলোতে কি সবকটা কি মানে প্রচুর ভিউজ দেবে, বড় ছবিগুলো রিভিউ করো, ওগুলোতে ভিউজ দিচ্ছে। তখন আমি তাকে বললাম যে আমার মনে হয় যে আমরা, এটা এটা তাও ধরো আগের বছরের ঘটনা। আমি তখন তাকে বলেছিলাম, মানে কে তোমরা বুঝতে পারছো হয়তো, আমি তাকে বলেছিলাম যে আমাদের না এখন বিষয়টা আর ওই এই ছবিটা দেখলে এটাতে প্রচুর ভিউজ আসছে ওটাতে আসবে না, এই ব্যাপারটা আর নেই। মানে ওটা একটা টাইমে ছিল, ঠিক আছে, এখন আর কারো নেই যে আমরা ভাবছি না যে ডিপ্লোম্যাট কি আমাদের ভিউজ দেবে কি দেবে না, হুম আর ভাবতে হুম। যাচ্ছি না, মানে একটা পর আমরা ভুলেই যাচ্ছি যে ওটা কতটা কি আসবে না, আমাদের কি বেনিফিট হবে। যাই হোক, বলো অরিত্র, বলো। হ্যাঁ আজকে সাগর নীলের মতো আমাকে বলতে দেওয়া হচ্ছে না। আমি সাগর নীলের কষ্টটা বুঝতে পারছি আজকে। তো না বেসিক্যালি আমার কি মনে হয় বলতো, আমাদের না যে সোর্স অফ ইন্সপিরেশন, মানে যাদেরকে দেখে আমরা রিভিউ করা শুরু করেছি, সেইটা আমাদের ভুল হয়ে গেছে। আমি কেন মানে ভুল হয়েছে, মানে রিভিউর দিক থেকে একদম ঠিকই হয়েছে। কারণ ধরো আমি কাকে ফলো করি, আমি ভারতবাজ জাঙ্গানকে ফলো করি। এবার আমি ওনার সাথে দেখা করেছি, কথা বলেছি, ওনার ইন্টারভিউ দেখে ইন্টারভিউ করা শিখেছি, অনুপমা চোপড়া, রাজীব মাসান। এবার এরা খুব ট্র্যাডিশনাল রিভিউয়ার, ঠিক আছে, এরা ওই মানে ইউটিউবার নয়, ঠিক মানে যে হুম অ্যালগোটা হুম বুঝে এইটা চলছে বলে এটার উপর ভিডিও বানিয়ে দেবো, ওরকম তো এদের মাইন্ডসেট নয়। এরা হচ্ছে প্রপার মুভি রিভিউয়ার, মুভি ক্রিটিক। তো আমরা এদের দেখে শিখেছি, এবং আমি ফিল্ম কোম্পানির সাথে কাজও করেছি, তো ওই এনভায়রনমেন্টের মধ্যে দেখেছি। তো এবার আর আমি আই এম ভেরি শিওর যে রূপম বলো, সাগর নীল, তোমরাও এই মানে ইকোসিস্টেমটারই একটা মানে ইন্সপিরেশন নিয়ে করেছো। এবার কি হয়েছে যে কিছু লোক চলে এসছে, মানে বা হিন্দিতে যারা সাকসেসফুল, আমি খালি বাংলার কথা বলবো না, হিন্দিতেও তুমি দেখবে যে তারা কিন্তু ইউটিউবার, তারা কিন্তু ঠিক মুভি ক্রিটিক বা মুভি রিভিউয়ার নয় কিন্তু, ঠিক আছে। তারা এন্টারটেনমেন্টের দিকে বেশি করে হুম ফোকাস হুম করছে, হুম। এবং তারা অ্যালগোরিদমটাকে স্টাডি করে কিন্তু ভিডিও দিচ্ছে। মানে তুমি দেখবে এই মুকেশ খান্নার কাছে গোবিন্দা একটা ইন্টারভিউ দিতে গেছিল, ঠিক আছে। সেখানে গোবিন্দা বলেছে যে তাকে আফতার সিনেমাতে কাস্ট করেছিল জেমস ক্যামেরন, 18 কোটি টাকা অফার করেছিল, করেনি। এটা বহুদিন আগে আপকি আদালতেও বলেছিল, এটা হুম। নতুন কিছু নয় কিন্তু। কিন্তু এই এখন মুকেশ খান্নাকে গালাগালি দিলে ওই শক্তিমান কে করবে এই করবে, এটা একটা খুব চলে, বুঝতে পারলে তো। আমি দেখেছি, আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম আগের বার, কিন্তু আমি গোবিন্দার ইন্টারভিউটা দেখে বুঝতে পারছি গোবিন্দার একটা ডিলিউশনে বাঁচে, তাকে নিয়ে আর কি বলবো। কিন্তু এখন গোবিন্দাকে নিয়ে তুমি যদি ভিডিও করো, মানে এই ভিডিওটার পরবর্তীতে তোমরা যদি একটা ভিডিও শুট করে দাও, দেখবে চলবে কিন্তু, যে গোবিন্দা পাগল হয়ে গেছে, গোবিন্দা হোয়াট এভার যাই হয়েছে, সেটা কিন্তু ওয়ার্ক করবে। তো এবার এই অ্যালগোটাকে বুঝে বুঝে যদি তুমি ভিডিও করতে পারো, তাহলে তুমি বেশি সাকসেসফুল হবে। আমরা মনে হয় সেটা বুঝতে পারি না। আমার এটা মনে হয় আমরা ওই ট্র্যাডিশনাল মুভি রিভিউ যেটা, সেটাকে বেশি ফলো করবার চেষ্টা করি। তো জ্ঞান সেইটা বেশি, আমাদের জ্ঞান জ্ঞান বেশি। জ্ঞান কমাতে হবে। চলো আমরা তাহলে যাই হোক এবার আমরা, টপিকে টপিকে যাই নাকি। হ্যাঁ 16 মিনিট কথা বলে ফেলেছি। যাই হোক আজকে আমরা এবার প্রথমে ডাইনি নিয়ে কথা বলবো, যেটা দুর্দান্ত একটা সিরিজ হয়েছে। তো প্রথমে সাগর নীলের ফিডব্যাক জানতে চাইবো, কিরকম লেগেছে তোমার।
দেখো ডাইনি এটা তো বলতেই হবে যে ম্যাক্সিমাম যে বাংলা কাজ হয় তার থেকে অনেক যত্ন করে তৈরি করা একটা কাজ, এবং টেনশনটা মানে ফার্স্টের দিকের এপিসোড গুলোতে ধরে রাখতে পারছিল। নতুন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, সেই ক্যারেক্টারটা মানে স্পয়লার দিয়ে কি আলোচনা করবো নাকি স্পয়লার না দিয়ে না আলোচনা দিও না, করবো? এখনো হয়তো অনেকে দেখেনি, স্পয়লার দিও না হ্যাঁ, খুব তো একটা। তো তো দেখবে একটা ক্যারেক্টার ঢুকে যাচ্ছে ওই পার্টিকুলার হসপিটালের মধ্যে, এবং প্রাথমিকভাবে একরকম মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা সম্পর্কে। এবার যারা অডিয়েন্স তারা প্রেডিক্টও করে ফেলবে যে অ্যাকচুয়ালি কি ব্যাপার স্যাপার। তো সেটাই আফটার হতে দেখতেও পাওয়া যাচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু মজা দিতে পারছিল। যেটা প্রবলেম হয়ে গেছে, দেখো ভালো কি কি রয়েছে ডাইনির মধ্যে আমরা সকলে সেগুলোর ব্যাপারে জানি। মিমি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, যিনি অ্যান্টাগনিস্ট প্লে করেছেন সম্ভবত তার নাম বিশ্বজিৎ, আমি বোধহয় জানতে পারলাম। বিশ্বজিৎ কি তার নাম? আমি নামটা হুম জানি হুম না। তিনি বিশ্বজিৎ তিনি খুব বিশ্বজিৎ। ভালো, হ্যাঁ তিনি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। এবং নির্ঝর মিত্রর কাজে কিন্তু একটা না একটা মানে তথাকথিত যে বাংলা কাজগুলো হয় তার থেকে একটা ডিফারেন্স কিন্তু ট্রিটমেন্টে লক্ষ্য করা, মেকিং এ কিন্তু একটা ডিফারেন্স লক্ষ্য করতে দেখতে পাওয়া যায়। এবং লোকেশন যেরকম ব্যবহার করে সেই জিনিসপত্রগুলো ভালো। এবং ডাইনির মতন সিরিজ তো মানে এরকম ধরনের গল্পের সিরিজ তো আমরা দেখিনি অ্যাকচুয়ালি বাংলাতে খুব একটা বেশি হতে। সেটার জন্য একটা ফ্রেশনেস ও সাবজেক্টের মধ্যে ছিল। এবং যে বক্তব্যটা অ্যাকচুয়ালি মানে এই বক্তব্যটা আমার মনে হয় যে মানে স্যাডলি বা ট্রু, যে এটা মানে থেকে যাবে আর কি, রেলিভেন্ট থেকে যাবে। আর 10 বছর বাদেও দেখবো আমরা এরকম কোনো একটা ঘটনা হয়তো খবরের কাগজে রয়েছে। সবকিছু মিলিয়ে সেই সমস্ত দিক থেকে ভালো। খালি ক্যারেক্টার ডেভেলপমেন্টে একটুখানি সমস্যা হয়ে গেছে। মানে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা এবং তার বোনের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাতে আরো সময় দেওয়া দরকার ছিল অ্যাট দি ফার্স্ট প্লেস। মানে কোথাও একটা এটা আমার মনে হয় না এটা নির্ঝর মিত্র থিং, এটা প্ল্যাটফর্ম থিং, যে 6টা এপিসোড হবে, 20 মিনিট 22 মিনিট 25 মিনিট এই স্ট্রাকচারে, এর মধ্যেই বাঁধতে হবে। এটাকে 4 ঘন্টা সিরিজ করা যাবে না। বাংলাতে 4 ঘন্টা সিরিজ চলবে কি চলবে না সেটাকে নিয়ে একটা ডাউট। আদারওয়াইজ কিন্তু এই গল্পটা যেটা, সেটা অ্যাকচুয়ালি একটা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা এরকম লেন্থের একটা সিরিজ আমার মতে ডিমান্ড করছিল। যদি প্রপারলি অডিয়েন্সকে ইমোশনাল করতে হয়, আলটিমেট বেসটা পৌঁছতে হয় এই সাবজেক্টটা, তাহলে বোন দুটোর সম্পর্কে ডেভেলপমেন্ট দরকার ছিল। এবং সাইড ক্যারেক্টার গুলো, ধরো ডাক্তারের যে ক্যারেক্টারটা, প্রধান যে ডাক্তার কি হসপিটালটা, সেই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু মেটেরিয়াল ছিল। মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারই পরিচালক কিছু না কিছু, রাইটার কিছু না কিছু দিতে গেছে। কিন্তু সেটা খুব যে একেবারে হার্ডলি হিট করছে তা নয়, কারণ হচ্ছে ব্রিদিং স্পেসটা খুব কম, ঝাপ 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 গল্পটা এগোচ্ছে আর কি, মানে যেটা আমরা সিনেমাতে দেখি আর কি। এবার এটা দেখো, কয়েকদিন আগেই একটা তিনিয়েরি কথার এপিসোডে আলোচনা করছিলাম যে ভারতীয় সিরিজ জিনিসটাই আর কি ক্যারেক্টার ফোকাস, মানে ক্যারেক্টার উপর সেরকম ফোকাস করে না, রাদার প্লটের উপরে ফোকাস করে। হিন্দি সিরিজ গুলো হয়তো 6 ঘন্টার হচ্ছে, কিন্তু সেটাও প্রচন্ড বেশি প্লট হেভি, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট প্রপার ওয়েতে হচ্ছে, এটা আমরা খুব কম সিরিজের ক্ষেত্রেই দেখতে পাই। তো যে কারণে হয়তো এখানে বাংলা ওটিটি প্ল্যাটফর্মেরও সেরকমই চিন্তা ভাবনা, এবং সেই অনুযায়ী তারা পরিচালকের সঙ্গেও ডিল করে হয়তো, যে হইচই কারণে আগে পরিচালক। 8 এপিসোডেরই সব করতো না মোটামুটি, তো সবকিছু 8টা এপিসোড করেই হ্যাঁ করতো হ্যাঁ, না আট আগে? এপিসোডে 8 এপিসোডে দেখেছি, কিন্তু কিন্তু এখন সেটা 8 এপিসোডে যখন করতো তখনও 20 থেকে 25-এর বেশি খুব একটা বেশি যায়নি। তালমা রোমিও জুলিয়েটটা বোধহয় একটু বেশি ছিল, 45 মিনিট হুম। 50 মিনিটের বোধহয় এপিসোড না ছিল। কিন্তু তাছাড়া সালমান রোমিও জুলিয়েটটা মনে হয় 6টা এপিসোডই ছিল, 6টাই ছিল। না 5টা বা ওটা মনে 6টা হয় বোধহয়, 6টাই ছিল না, 5টা ছিল মনে হয় ওটা। 5টা বোধহয় 5টা। তো সেইটা একটু প্রবলেম হচ্ছে। এবং আমার মনে হয় এটা নিয়ে একটুখানি মানে দেখো, যখন একটা সিরিজ খারাপ হয় বা জানি ওই যে ওই কি যেন বলে গোয়েন্দাগিন্নি টেমপ্লেটে, তখন আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এই সিরিজটা না পোটেনশিয়াল ছিল নেক্সট লেভেলে যাওয়ার আর কি। সেটা যায়নি, সেটা আমাকে হতাশ করেছে। আমার কি মনে হয়েছে বলতো, দেখো একটা জিনিস এটাও হতে পারে যে এই যে স্ট্রাকচারিংটা, যেটা ওই ক্যাদির মতো একটা স্ট্রাকচারিং, যে ওয়ান লোকেশন থ্রিলার, এবার সেইটাকে না একটু বেশি এক্সটেন্ড করলে সেটাকে তখন হোল্ড, মানে ওই টেনশনটাকে হোল্ড করে রাখাটাও চাপ হতো। যদি এই মানে আমারও দেখবার সময় মনে হচ্ছিল যে আরো একটা এপিসোড অ্যাটলিস্ট বেশি ডিমান্ড করে, কারণ ওই যে লোকেলটাকে দেখাচ্ছিল, ওই যে জানগুরু লোকটা যা যা করে ওখানে, এক্স্যাক্টলি। হুম 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 ওইটা আরেকটু যদি দেখাতো, ওটা মানে হুম আমি দেখতে চাইছিলাম দর্শক হিসেবে, যে আরেকটু দেখবো, আরেকটু ওটা কি করছে, এক্স্যাক্টলি সবাইকে ম্যানিপুলেট কিভাবে করে। ঠিক আছে, হুম কারণ ও দিনের বেলা কিন্তু নর্মাল ভাবেই থাকে, তাহলে হঠাৎ করে ওকে লোকে ভগবান ভাবে হুম মনে করছে কেন, ও আর কি কি করেছে, মানে সেই লোকেলটার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। এবং সেকেন্ড, হুম ওই তুমি হুম যেটা বললে যে বোনেদের মধ্যে ইমোশনটা ফ্ল্যাশব্যাকে একটু দেখানো হুম উচিত ছিল, যেটা খুবই অল্প রয়েছে। কিন্তু আমার মনে হয় এটা আবার করতে গিয়ে ওদের ব্যাকফায়ারও করতে পারতো, যে ওই যে পার্টিকুলারলি ওয়ান লোকেশনে হোল্ড করে রাখা, যে একটা থ্রিলার ফরম্যাটে, সেইটা কতটা হতো বুঝতে পারলে? তো সেখান থেকে তখন আর কি মানে হুম হুম অডিয়েন্সকে যদি অতক্ষণ ধরে ওই মানে ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছে, এখানে হুম। ঢুকছে পরে, তাহলে কি টেনশনটা অডিয়েন্স সেম ভাবে ফিল করতো যেটা 6টা এপিসোডে ফিল করছে, টু দা পয়েন্ট দেখো চলার আমার জন্য? রাইটিং ভালো হলে আমার মনে হয় যে ফিল করতো। মানে রাইটিংটা যেটা অ্যাকচুয়ালি আমরা বলছি, সেটা অ্যাকচুয়ালি হুম। আরো আরো আর কি স্মার্ট রাইটিং দরকার আর কি, মানে সেটা আরো হুম। টাফ হবে আর কি না রাইটারদের সেটা জন্য। ডেফিনেটলি টাফ হবে, এবং আমার মনে হয় যে মানে নির্ঝরের একটা সেকেন্ড কাজ, তাতেই যদি এই লেভেলটা অব্দি যেতে পারে, আই হুম থিঙ্ক ফিউচারে আরো মানে ইমপ্রুভ করে যাবে আর কি। সো আই হুম থিঙ্ক মানে
এখানে হ্যাঁ ডেফিনেটলি খামতি আছে, বাট ইট ইজ স্টিল বেটার দেন মাচ, মানে অনেক একদম। অনেক শোয়ের থেকে অনেক বেটার। আর একটা এখানে আমি একটা ছোট জিনিস বলি, এই যে ইমোশনের জায়গাটা বলছো যে বেশি ডেভেলপমেন্ট দিতে গেলে প্রবলেম হতো, এই যে বোন দুটোর মধ্যে যে সম্পর্কটা, দেখবে ওখানে কাইথির কথা তুমি বললে, কাইথিও দেখবে বাবা আর মেয়ের সম্পর্কে বেশি ডেভেলপমেন্ট নেই, না কিন্তু একটা এমন রিয়েল মোমেন্ট দিয়ে ছবিটা শেষ হয় যে বাবা মানে আর কি মেয়ের মানে ফেস করতে পারছে না আর কি, এবং মেয়ে বাবাকে চিনতে পারছে না, মহিলাটার পেছনে মেয়েটা লুকিয়ে দাঁড়িয়ে বাবাকে দেখছে দূর থেকে, ওই মোমেন্টটার যে মানে ওটা কিন্তু কাইথিকে আর কি নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। এবং সেটা আর কি আমার মনে হয় যে এলসিউ এর ওই পার্টিকুলার শটটা আর কি যান, মানে বিক্রম রয়েছে, তারপর লিও হয়েছে, সব ঠিক আছে, কিন্তু কাইথি তো অনেক সুপিরিয়ার ছবি এই ছবিগুলোর থেকে, এবং ওই মোমেন্টটা খুব স্পেশাল মোমেন্ট আমার জন্য অ্যাজ অ্যান অডিয়েন্স। তো সেরকম রিয়েল মোমেন্ট, মানে সেরকম মানে অনেক সময় হয় কি যে একটা ভালো মোমেন্ট অ্যাকচুয়ালি কিন্তু অনেক অনেক না ডেভেলপমেন্ট কিন্তু সেটাকে তুমি বাঁচিয়ে দিতে দেখো পারে। ক্যাদিতে ধরো তুমি এটা এক্সাম্পল দিচ্ছ তো, কিন্তু হুম ক্যাদিতে তুমি দেখবে একটা জিনিস নোটিস করবে যে ধরো ওই কার্থির মেয়ে যে ওর ওয়েট করছে সেটাতে মানে কেটেছে, অল্প অল্প করেই কেটেছে, এবং কার্থি কি হুম বলছে ওই যে ইন্সপেক্টর বিজয়কে যে কথাগুলো বলছে, ইন্সপেক্টর বিজয়কে যে কথাগুলো বলে যাচ্ছে সেগুলোর উপর ফোকাস করেছে। এবার তুমি বলবে যে তাহলে ওখান থেকে তো গল্প থেকে বেরিয়ে যেতে পারতো, টেনশনটা হোল্ড করছে কি করে? তামিল সিনেমার কাছে কিন্তু স্পেকটাকেলটা আছে, ঠিক হুম আছে? হুম ওই যে অ্যাকশন সেট পিস গুলো যখন আবার ফিরে আসছে, মানে ধরো কিছুক্ষণ ধরো ও কথা বলছে, তারপরে ধরো আবার যে সিনটা ফিরলো সেই হুম সিনটা ধরো একটা স্পেকটাকেল বেস সিন, যে দুটো হুম লরি ওকে সামনে পিছন থেকে চাপবার চেষ্টা করছে। সো অলরেডি ওই সিনটা তোমাকে সঙ্গে সঙ্গে হুক করে নেবে, বিকজ ভিজুয়ালি অনেক বেশি স্টানিং। কিন্তু এখানে কিন্তু তুমি দেখবে মানে এটা ওয়ান লোকেশন ড্রামা থ্রিলার, কিন্তু মানে থ্রিল আছে বাট ড্রামাটার উপর অনেক হুম বেশি ফোকাস, অ্যাকশন হেভি তো নয়, মানে অতটা তো স্পেকটাকেল নেই। তো এবার তাহলে যদি স্পেকটাকেল হতো তাহলে হয়তো এটা চাপটা হতো না, কিন্তু ফিরে আসছো তুমি আবার একটা ড্রামা সিনে যেখানে হয়তো কনভারসেশন বেসড কিছু হচ্ছে, তো সেখানে আর কি ওটাকে হোল্ড করে রাখাটাও একটা ডিফিকাল্ট হতো বলে আমার হুম মনে হয়। হুম রূপম বলো, রূপম অনেকক্ষণ চুপ করে আছে। না না, আমি শুনছিলাম না, তোমরা তো দুজনে মোটামুটি সব পয়েন্ট বলেই দিলে। হুম, সাগরনীল যে, মানে আমি সাগরনীলের রিভিউটা দেখিনি কারণ ওর সাথে আমার আলোচনা হচ্ছিল। আমার না মানে সিরিজটা খুবই ভালো লেগেছে, ডাইনি। আর আমার ডাইনি দেখার সময় মানে যখন আমি ডাইনি দেখে নিয়েছিলাম, দেখার পরে আমাকে বলছিলাম, আর তখনই কিন্তু ওরা আমার পয়েন্ট অফ ভিউ পুরো ডিফার করে গেছে। ওর যেটা মনে হচ্ছে তখনই বলে দিয়েছে, আর আমার যেটা মনে হচ্ছে আমি তখনই ওকে বলে দিয়েছি। হ্যাঁ অনেকে মানে এই কথাগুলো বলে তো যে আমরা হয়তো আলোচনা করে একটা রিভিউ দিয়ে একই রকম রেখে ঠেকে, তো সেই ক্ষেত্রে বলে দিই যে এটা হয় না, ওরকম ভাবে জিনিসটা হয় না, পয়েন্ট অফ ভিউ সেদিনকে কারো। জানো আমি ছোট একটা জিনিস বলছি তোমাকে, ঘটনা, আমি বাস করে যাচ্ছি, একজনের সাথে আমার দেখা হয়েছে, বলছে দাদা তোমার ভিডিও দেখি, বলছে আমারও দেখে তোমারও দেখে রূপম, বলছে আমি রূপম হ্যাঁ দারও দেখি, বলছে মাঝে মাঝে খালি প্রবলেম এটা হয় যে তুমি ধরো ভালো বললে রূপম খারাপ বললো, বা রূপম ভালো বললো তুমি খারাপ বললে, তখন আমি কনফিউজ হয়ে যাই যে ভাদেও ছবিটা ভালো কি ভালো না। আমি বললাম দেখো হ্যাঁ সিনেমা তো সাবজেক্টিভ বিষয়, এ তো মানে ধরো ডিপ্লোম্যাট ছবিটা আমার ভালো লাগেনি, রূপমের ভালো লেগেছে, এবার হ্যাঁ। বুঝতে পারো ডিফার করে যাচ্ছে আর কি, সেটাই। হ্যাঁ রূপম এবার বল। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার সিরিজটা সত্যি খুব ভালো লেগেছে। আমার শোটা দেখার সময় যেটা প্রবলেম হচ্ছিল সেটা আমার মনে হচ্ছিল যে কয়েকটা ক্যারেক্টারকে এত ব্যাপকভাবে এনেছে, যেমন শ্রুতি দাস, ওই চরিত্রটা যেরকম ভাবে আসে, এসে যা যা অ্যাক্টিভিটি করে হেভি লাগে, কিন্তু চরিত্রটার ফেড ইনটা এত ব্যাপক, ফেড আউটটা নেই। ঠিক আছে, এরকম ধরনের কয়েকটা ক্যারেক্টার রয়েছে যে চরিত্রগুলো না মানে হেভি ভাবে আসে। যেমন হচ্ছে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা যেরকম ভাবে গুলি চালিয়ে আসলো, তা একটা ক্যারেক্টারকে যখন ওরকম ভাবে আমি ইন্ট্রোডিউস করলাম, পরের পুলিশটাকেও গুলি চালিয়ে আমি ইন্ট্রোডিউস করবো না। আসলে মানে এই এই যে খারাপ লাগাগুলো আমি বলছি সেগুলো কিন্তু খুব সামান্য খারাপ লাগা। এবং যখন একটা শো এই লেভেলে এত ভালো লেগে যাচ্ছে, কাহিনী যতটা ভালো লেগেছে আমার, তখন ওখান থেকে না এক্সপেকটেশনটা এমন জায়গায় পৌঁছে যায় যে আমার মনে হচ্ছে যে এটাও বেটার হবে, এটাও হয়ে যাবে, এটাও হেভি হবে। তার কারণ যখন আমি লাস্ট এপিসোডে রয়েছি, এটা তো আমাদের মানে কোথাও একটা কি মাথার মধ্যে চলে যে আর রিমেনিং টাইম কত, আর 9 মিনিট। আমি ভাবছি 9 মিনিটে আর কি দেবে, মানে 9 মিনিট বাকি, 9 মিনিটের মধ্যে এমন কি টুইস্ট এন্ড টার্ন আসবে, এমন কি হবে, কিন্তু শোটা শেষ হয়ে যায় 9 মিনিটে। তো সেইখানটায় মনে হয় যেরকম ভাবে নন লিনিয়ার ওয়েতে গল্পটা চলছে, হয়তো এরপর আরো একটা ব্যাক স্টোরি রয়েছে যেখানে আরো কিছু বাকি রয়েছে। এই যে ওর পরিবারটা পুরো শেষ হয়ে যাওয়া, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড, বিয়ের পর একটা মেয়ে আসলো, ও কি কি ফেস করলো, এই দিকপত্রগুলোকে না ওরা খুব অল্প 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 দেখিয়েছে। হুম হুম এগুলোর হুম উপরে একটু সময় দেওয়া উচিত ছিল। এবং এই যে খারাপ লাগাগুলো আমি বলছি, অডিয়েন্স যারা ডাইনি দেখে নিয়েছে বা তাদের ইভেন যে কি অপেক্ষা ডাক্তারটা, জানি ডাক্তারটারও ব্যাক স্টোরিটা আরো বেটার ভাবে ফ্লেশ আউট করতে পারতো, মানে না, ডাক্তারের ক্যারেক্টারটা খুব হুম আইকনিক হয়ে যেত। হুম এগুলো একটু আমার মনে হয় স্পেস দেখাতে পারতো। এবার যা নেগেটিভ আমি বলার আমি বলে দিলাম, আমার সাগর নীল তো বলেইছে, কিন্তু আমার মনে হয় আমার যে খারাপ লাগাগুলো সেগুলো না ভালো লাগাকে মানে ভালো লাগার উপরে ছাপিয়ে যায়নি। ভালো লাগাটা এতটা বেশি এই শোটা দেখার সময়
আমি শোটা দেখার সময় খুব মজা পেয়েছিলাম, মানে প্রথম থেকে যখন এপিসোডটা শুরু হয় এতটা ইন্ট্রিগিং যে ওরকম একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকে গেল, ওকে নিয়ে আসলো, এবং ক্যারেক্টাররা এত ভালো পারফর্ম করছে, যে ড্রাইভার হয়েছে বাদশা, যে ওখানে নার্স গুলো হয়েছে, যে ওখানে মানে প্রত্যেকটা ক্যারেক্টার, এদেরকে হয়তো আমরা খুব প্রচুর কাজে দেখি না, কিন্তু এদের পারফরমেন্স এত ভালো। ওই যে জানগুরুর ছেলে, মানে ওরকম একটা ক্যারেক্টার, এত ব্যাপক লেখা, এবং শেষে যখন ও ওরকম ভাবে একের পর এক জিনিসপত্র ঘটাবে আমি বলবো না, এবং যখন মিমি ওকে পাঞ্চ গুলো মারবে, সত্যি একটা অ্যাকশন ফিল্ম দেখার আগে যদি অ্যান্টিসিপেশন এরকম বাড়ানো যায় যে মারটাকে আমরাও এনজয় করছি, যে হ্যাঁ মার, ওখানে আমার মনে হয় অ্যাকশনের সার্থকতা, যেটা এই শোটা দেখার সময় হয়েছে। আর আমাদের এখানে ব্রুটালিটি যখন দেখানো হয়, ব্রুটালিটি প্রপার দেখানো হয় না, অডিয়েন্স কে মাথায় রেখে। মূল কথা হচ্ছে ওয়েব সিরিজের যে অডিয়েন্স, তারা তো সিরিয়ালের অডিয়েন্স, এটাই ভাবে তারা এত জিনিসপত্র নেবে। কিন্তু দেখো এই শো এর মধ্যে ওই যে এক কোপে নামাবে ওটা, মানে ওটা বা ওই গলার মধ্যে ঢুকিয়ে দেবে, বা হচ্ছে মুখে ব্লেড নিয়ে কাটবে, এরকম সিন, মানে আমি ওখানে সত্যি খুব মস্তি পেয়েছি যে ভাই এগুলো দেখিয়েছে। আর শেষে মানে একটু হয়তো আর একটু বেটার ওই জিনিসটা করতে পারতো, বা যেরকম ভাবে এন্ড নোট টানে, কিন্তু বলো শেষে যখন ওই জানগুরুর সাথে ওই ঘটনাটা ঘটলো, ওটা এতটা স্যাটিসফাইং, এতটা মজা দেয়, যে তখন মনে হয় যে গোটা শোটা দাঁড়িয়ে গেছে। মানে আমার কাছে ডাইনি খুবই ভালো শো, ডাইনির মেকিংও খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে হচ্ছে যে এরকম একটা জায়গা দেখিয়েছে, এরকম একটা রুরাল জায়গাকে এস্টাবলিশ করতে পেরেছে, যে ওরকম একটা অমিনি গাড়ি নিয়ে আসছে, দুটো ছেলে দুপার থেকে উঠে গেল, ঠিক আছে। তো এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো, এটা দিয়েই যে একটা জিনিস দাঁড়িয়ে যায়, তার অনেক কাঠামো দাঁড়িয়ে যায়। তো যে কারণে আমার ডাইনি খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কি আর বলতো, তুমি এই ফরম্যাটে অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে কথা বলতে বলতে আলোচনা মনে পড়ে গেল। এই ফরম্যাটে বেস্ট শো হচ্ছে মুম্বাই ডায়েরি সিজন 1। সিজন 1টা যদি তোমরা দেখো, ওখানে কিন্তু ওই যে হ্যাঁ, ড্রামাটা এবং যে থ্রিলটা, মানে ওটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়েছে আর কি। তো যাই হোক, বাংলাতে ওটা হতে টাইম লাগবে। মুম্বাই ডায়েরির মতন বড় লেন্থের সিরিজ হতে না, টাইম এবার লাগবে। দেখো ওইখানে কি হয় বলতো, ওটা ডেভেলপ করেছে, ও বহু দিন ধরে ডেভেলপ করেছে, অনেক বড় টিম আছে, বাজেট হুম আছে। ধরো যেখানে স্পেকটাকেলটা দরকার, এই মুম্বাই ডায়েরি সিজন 1 তুমি বলছো, ওখানেও স্পেকটাকেল আছে, হসপিটালের মধ্যে যে অ্যাকশন সিনস গুলো, তো হুম হুম সেইগুলো তো হুম হবে না না এখানে। হুম এখানে কিন্তু হুম কিছু কিছু জিনিস, যেরকম একটা দারুণ জিনিস দেখি, যে মিমি চক্রবর্তী যখন ওই লাল অমনিটা নিয়ে আসছে, তুমি দেখবে প্রথমে মানে টপ অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে যে মানে মেন রাস্তাটা, মানে যেটা মানে পাকা হুম রাস্তাটা ছেড়ে একটা কাঁচা রাস্তায় ঢুকে যাচ্ছে, মানে ও মানে আরবানাইজেশনের থেকে দূরে চলে যাচ্ছে, মানে যেখানে মানুষ সভ্যতা শেষ হচ্ছে, এবার তারপরে যাচ্ছে, এবার ওখানে আর কি নিজস্ব হুম হুম। জঙ্গল রাজ চলে আর কি। ওই ব্যাপারগুলো কিন্তু ভালো রেখেছে কিন্তু। তো মানে আমার ভালোই লেগেছে, মানে ওভারঅল আমার তারপর যদি একটা বলতে মানে। জায়গায় যখন প্রথম বাদশা আসে, ওই গাড়ির হ্যাঁ, কাছে লেখা রয়েছে যে নতুন গাড়ি যারা কেনে, ওই জায়গাটা আমার হেভি লেগেছিল। দেখবে একটা স্টিকার মারা রয়েছে, আর মিমি আচ্ছা। তাকিয়ে থাকবে, তখন বলবে যে নতুন গাড়ি না, এটা পুরোনো গাড়ি। ও আবার নিজের ওই জিনিসটাই ভেঙে বলবে। ওই লেখাটা দেখবে আমি যখন পড়েছি, আমার এখন মনে নেই কি এক্স্যাক্টলি লেখা ছিল, সম্ভবত এরকম কিছু ছিল যে যারা নতুন গাড়ি কেনে, ঠিক আছে, আর আসল মানুষ তারা যারা পুরোনো গাড়ি কেনে এবং ওটাকে চালায়, এরকম একটা স্টেটমেন্ট ছিল গাড়ির পিছনে। তো এই ছোট ছোট মজাগুলো কিন্তু ছিল শো এর মধ্যে। যাই হোক, আমরা চলো পরের আমরা আলোচনায় আমরা পরের টপিক আছে হ্যাঁ, জঙ্গলি টিজার। জঙ্গলি টিজার চলে এসছে, কি বক্তব্য বলো সাগর নীল? সাগরনীল বলো, সাগরনীল। সবকিছু আজকে আমি শুরু করব। আচ্ছা আমি বলছি, আচ্ছা আমি আগে বলছি। বলো। আমার জঙ্গলি টিজার খুব ভালো লেগেছে, আমি মস্তি পেয়েছি। তার মূল কারণ হচ্ছে, মানে দেখবে এটাই হয় যে যদি আমাদেরকে কেউ প্রপারলি যে কোনো জায়গাতে উত্তর দিয়ে দেয়, বা আমি একটা যে কোনো একটা আর্গুমেন্টে আছি, উল্টো দিকের লোকটা আমাকে এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি তার সাথে কথা বলার বা আর্গুমেন্টটা বাড়ানোর মজা পাচ্ছি, ঠিক আছে। আমি অডিয়েন্সকে বলতে চাই, বহু সময় এমন হয় সাগরনীলের সাথে অনির্বাণ ভট্টাচার্যের না তুতু ম্যামে লাগে, দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। ওটা যখন হয় সাগরনীল খুব মস্তি পায়, আর অনির্বাণ দাও মস্তি পায়, তার কারণ দুজনের মধ্যে এই তরে টক্কাটা খুব জমে। তো ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এটাই, যখন জঙ্গলির টিজারে ওই জায়গাটা বললো যে কবির সিং পুষ্পা, না না জঙ্গলি, আমি ওটাতে হেভি মজা পেয়েছি যে এই যে ক্রিটিসিজম, ওটাকে ওরা নিয়েছে এবং ওটার একটা উত্তরও দিচ্ছে। আর সিয়াম আহমেদ কম্প্যারিজন আসবেই, আমরা যাই বলি, আফরান নিশো বা সাকিব খান তাদের থেকে না কোথাও একটা গিয়ে অনেক দুর্বল পারফর্মেন্স, কিন্তু যেরকম ভাবে ও পারফরমেন্স দিচ্ছে এবং টিজারে ওকে যতটা পাওয়ারফুল লাগছে, ওটাতেও আমি মস্তি পেয়েছি। আর শেষের যে শটটা, বাচ্চা মেয়েটাকে কাঁধে নিয়ে আসছে, চোখে গগলস পরা এবং পিছনে ব্যাগটা রাখা, ওটা আমার হেভি লেগেছে।
আর দেখবে ওই র্যাপ রয়েছে, শর্টস যেরকম, এই ছবিটার কিন্তু মেকিং হেভি নয়, কিন্তু যেরকম ভাবে এডিট করেছে ওটা দেখতে খুব শার্প লাগছে। তো আমার টিজারটা খুবই ভালো লেগেছে, মস্তি পেয়েছে, আর সিয়ামকে ভালো লাগছে। এই ছবিটা ইমোশনাল কিছু হতে পারে যদি ছবিটা ভালো হয়ে যায়, দেখায়। আমার টিজারটা ভালো লেগেছে। না, আমারও ভালো লেগেছে। আমার মনে হয়েছে কি বলতো, ওরা না প্রতিবার এই যে আগের এপিসোডে আমরা আলোচনা করছিলাম, দেখবে যে প্রথম পোস্টারটা এসেছিল 10টার মতো মনে হচ্ছিল, কিন্তু তারপর টিজার মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা কবির সিং এর মতো। তো যা যা আমরা এক্সপেক্ট করছি সেগুলো দিচ্ছে না, কিন্তু মানে সবসময় একটা সারপ্রাইজিং ফ্যাক্টর থাকছে, সেটা একটা ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে এডিটিংটা খুবই ভালো, ওই যে ব্যাগটা নিচে বাইকে রাখছে, ওই শর্টস গুলোকে যেভাবে এডিট করেছে ভালো লাগছে। প্লাস ওই র্যাপটা আরেকটু রাখলে ভালো হতো, মানে পুরো র্যাপটাকে চালিয়ে যদি টিজারটাকে এডিট করতো আরো বেটার হতো। আর বাচ্চার সাথে ইমোশনটা যদি ওয়ার্ক করে যায় প্রপারলি, তাহলে ছবি কেউ আটকাতে পারবে না। কারণ তোমরা দেখেইছো, মানে ইভেন আমি সাগর নীলের রিভিউ দেখছিলাম, ডাকু মহারাজের এক্সাম্পল দিচ্ছিল সাগর নীল। ইভেন বাচ্চা মানে বজরঙ্গি ভাই যেন ওইভাবে পিঠের মধ্যেই নিয়ে রাখে মুন্নিকে, তো সেরকম একটা ব্যাপার। তো দেখা যাক, মানে টেমপ্লেটটা তো খুবই চেনা, যে ও একটা টাইমে হয়তো ক্রিকেটার ছিল, কোনো মেয়ের প্রেমে পড়েছে, তারপরে সেই মেয়েটা ওকে ডিচ করে গেছে, ও তারপরে কবির সিং এর মতো হয়ে গেছে, দেবদাস হয়ে গেছে। তারপরে এই বাচ্চা মেয়েটি হয়তো ওই গার্লফ্রেন্ডেরই মেয়ে, গার্লফ্রেন্ড মারা গেছে তারই মেয়ে, এবং তাকে মানুষ করতে হবে, তার উপর হয়তো কোনো লাইফ থ্রেট আছে, ওকে বাঁচাতে হবে, মানুষ করতে হবে, এবং সেটার মাধ্যমে ও কোথাও একটা রিডেমশন পাবে আর কি। এই টাইপেরই গল্প হতে চলেছে। দেখা যাক এবার ট্রেলার লেভেলে যদি আবার সারপ্রাইজ করতে পারে যে না এটাও গল্প নয়, অন্য একটা গল্প। তো এবার এই এই ধরনের গল্পতে কি বলতো, মোমেন্টস এর উপর খুব ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টারটাকে তুমি কিভাবে ডিজাইন করছো, মানে ইমোশনাল সিন গুলো কিরকম দেখাচ্ছ, গান খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং ও মানে মানে ধরো আগে ক্রিকেটার যদি ছিল, হতে পারেনি, তারপরে কি হয়েছে সেটাও কিন্তু দেখানোটা ইম্পর্টেন্ট। তো দেখা যাক কিরকম হয়, বাট আমার প্রমিসিংই লেগেছে। সাগর নীল, তোমার কেমন লেগেছে? আমার আমার তোমাদের যতটা ভালো লেগেছে, মানে বিশেষ করে রূপমদার যতটা ভালো লেগেছে ততটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, তবে ভালো লেগেছে, এমনি ভালো টিজার হয়েছে। এবার তবে ছবিটাকে নিয়ে আমার একটুখানি মানে আর কি, সত্যি বলছি আমার চাপ লাগছে, ঠিক আছে? আমি খুব শিওর নই যে ছবিটা কতটা ভালো হবে। মানে কিছু ছবি টিজার ট্রেলার দেখে আমি একটা ভাইব পাই যে হ্যাঁ এটা ভালো হবে, সেই ভাইবটা না আমি এইটা থেকে পাচ্ছি না। কারণ মেকাররা এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস প্রমিস করছে, এটাকে যেমন অরিত্রদা মানে ভালোভাবে নিচ্ছে, এটাকে আবার আমি একটু অন্যরকম ভাবে নিচ্ছি, যে অ্যাকচুয়ালি মেকাররা মানে নিজেদের কাছে নিজেরা ক্লিয়ার তো যে আমাদের গল্পটা কি, এবং সেই গল্পটাকে নিট অ্যান্ড ক্লিন ভাবে যে বলার বিষয়টা, সেটা কতটা পরিচালক করতে পারছে। বিশেষ করে এই পরিচালক বোধ হয়, আমি নিশ্চিত নই, যদি আমি ভুল হই দর্শকরা শুধরে দেবেন কমেন্ট বক্সে, আমার মনে হয় শান ছবিটা বোধহয় এই পরিচালক বানিয়েছিলেন, সিয়াম আহমেদের হ্যাঁ, একটা ছবি শান। এবার সেই ছবিটা আমার দেখা, আমি রিভিউ করেছিলাম, আমার খুব ঘাটিয়া লেগেছিল, যে কারণে সেই এক্সপিরিয়েন্সটা আমার রয়েছে। আমি যদি ভুল হই তাহলে ভুল, কিন্তু যদি সেটা ঠিক হয় যে শানই এই পরিচালক বানিয়েছিলেন, তাহলে একটু চাপ আছে। মানে আগের ছবি আমি পরিচালকের দেখেছি, তারপরে এই টিজার টিজার দেখছি, প্রি টিজার দেখছি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রমিস, তো যে কারণে আর কি চাপ লাগছে। দেখা যাক, এবার টিজার এখন অব্দি ভালো, ঠিক আছে, তবে ছবিটাকে নিয়ে আমার এখানে চাপ আছে, দেখা যাক কি হয়। বরং দাগি এবং বরবাদ এই দুটো আমার অনেক বেশি প্রমিসিং লাগছে অ্যাকচুয়ালি। আমি না একটা জিনিস খালি মানে এটা অবাক হয়ে যাচ্ছি, মানে এটা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশের সিনেমার উপর প্রচুর ইনফ্লুয়েন্স পড়েছে। এই যে একটা টক্সিক হিরো টাইপের, ঠিক আছে, মানে যে একটা প্রচুর খারাপ কাজ করে, কিন্তু একটা পার্টিকুলার ইভেন্ট দিয়ে তার রিডেমশন হয়ে যাবে, ঠিক আছে, এটা এখন খুব মানে বাজারে মানে মার্কেটে চলে এসছে। এই ধরনের ছবির আর কি প্রবলেমটা হচ্ছে কি, মানে সন্দীপ রেড্ডি বাঙ্গাই এনেছে এটাকে আবার করে, ঠিক আছে। এটার প্রবলেম একটাই, এটা প্রবলেমটা হচ্ছে কি বলতো, যে এটা না প্রচুর ইয়াং ছেলেদের, যাদের মাথায় গোবর আছে, তাদেরকে ভ্যালিডেশন দেয় যে হ্যাঁ এটা করা যেতে পারে। হ্যাঁ, তারা কিন্তু বোঝে না যে এটা সিনেমা হিসেবে দেখলাম, মানে লোকে বলবে যে হ্যাঁ ফিল্ম মেকারের কি দায়িত্ব, হ্যান ত্যান। না গো, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ইভেন এশিয়ার মধ্যেই পার্টিকুলারলি, তো সেখানে কিন্তু এই ব্যাপারটা আছে। কিন্তু তুমি দেখবে যে মানে যেটা দেখলাম সেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমি এই ধরনের কাজকর্ম করব, ঠিক আছে। তো এইটা যখনই বেড়ে যাচ্ছে, আর কোনো জাস্টিফিকেশন নেই সেগুলোর, তো মানে আমার কি মনে হয় এগুলো রিপিটেটিভ হয়ে যায় আর কি ব্যাপারটা। দেখো ব্যাপার হচ্ছে কি বলতো, এই আলফা মেল জিনিসটা অন স্ক্রিন চিরকালই মানে কি ম্যাগনেটিক ছিল আর কি। মানে আলফা মেলদের মধ্যে মানে অন স্ক্রিন আলফা মেলদের দেখতে সবসময় ভালোই লাগে। এবার না, ব্যাপারটা হচ্ছে কিন্তু যে কি বলতো, যখনই আলফা মেল না, তুমি দেখবে আলফা মেল, আমি তোমাকে বলছি অমিতাভ বচ্চন তো আলফা মেল ছিল নাকি কি ছিল, না, এটা অ্যাংরি এটা ইয়াং আবার বুল অন্য থেকে। ধরনের, এটা অন্য ধরনের আলফা মেল আর কি, ঠিক আছে। এবার মানে ব্যাপারটা কি বলতো, এটা অন স্ক্রিন দেখতে মানে এটা মানে তোমার অন্য অন্য যে সমস্যাগুলো সেগুলোকে ঢেকে দিতে পারে আর কি। মানে তোমার ছবির অন্য যে আরো 14টা সমস্যা, সেটাকে একটা আলফা মেল কাইন্ড অফ ক্যারেক্টার, ওর এত গ্র্যাভিটি, ওর এত পুল, অডিয়েন্স কেমন হোল্ড করছে যে বাকি সব ঢেকে দিচ্ছে। এবার সেইটা, এবার দেখো ব্যাপারটা সন্দীপ রেড্ডি বাঙ্গাই এমন করে দিয়েছে যে এটা তো মানতেই হবে যে বাকিদেরকে আর কি
মানে তাদের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে যে চলো তাহলে আমরা এরকম কিছু একটা বানাবো, তাহলে আমাদের আমাদের ছবিটা বাকিরা তো এরকম ঠিক আছে চলবে। ছেড়ে দাও, মানে বাজারি কারণে করছে যে আমি ব্যবসা করবো বলে মুখে চলে যাবে। কিন্তু মানে এইটা আর কি ঠিক, মানে মানে আমি বলবো প্রশান্ত নীল ধরো সালারে যে প্রভাসের ক্যারেক্টারকে ডিজাইন করেছে, আমার ওটা অনেক বেশি মানে ভালো মনে হয়, বিকজ 100%, মানে 100%। মানে প্রপার একটা আর্ক আছে ইমোশনস গুলো আছে। বা রাজামৌলি ছবিতেও তো আমরা দেখি যে হিরো ম্যাসকুলাইন হয়, মারামারি করে, কিন্তু ইমোশন একদম। থাকে। কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা মানে একেবারে পুরো মানে যে লেভেলে নিয়ে চলে যায়, সবই এটা কি জাস্টিফাই বলতো, করে এটা হ্যাঁ এটা মানে কিছু বলবার তো নেই, পরিচালকরা করতে চাইলে করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দর্শকদেরকে মনে রাখতে হবে। এবার যাদের কথা বলছে এই মাথায় গোবর আছে তাদেরকে আমাদের মতন যারা আমরা রিভিউ করি তাদের মাঝে মাঝে বলে বলে আর কি মনে করাতে হবে যে এটা সিনেমাতেই ঠিক আছে, এন্টারটেনমেন্টেই ঠিক আছে আর কি। আর দেখো হিরো অ্যাকচুয়ালি কি অ্যাটলি কয়েকদিন আগে একটা কথা বলছিল, সম্ভবত বরুণ ধওয়ানের ছবিটা প্রমোট করতে এসে, হ্যাঁ। যে হিরো হচ্ছে সে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যে যে লড়ে, মানে সত্যের জন্য লড়ে, যে রাইট থিং এর জন্য লড়ে, সে হচ্ছে হিরো। এবং সেটাই ওর ছবিতে করেছে, সেটার জন্য সফলতা পেয়েছে। সেম জিনিসটা আমরা সালারে দেখতে পাচ্ছি, বা রাজামৌলির কথা বলে রাজামৌলির ছত্রপতিতে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। তো কোনটা হিরো আর কোনটা হিরো নয়, কোনটা একটা মানে গ্রেইশ ক্যারেক্টার বা অ্যাকচুয়ালি পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টার, এই পার্থক্যটা মানে এই ডিবেটটা আমরা করেইছি। আর কি বলবো বলো, এখানে যাদের ইন্সপিরেশন নেওয়ার তারা নেবেই, মানে তুমি এটাকে আটকাতে পারবেই না। আর যারা রণবীর কাপুরকে দেখে অ্যানিমালে মানে ইনফ্লুয়েন্সড হবে, কিছু বলবার নেই, তারা হবে। মানে আমি জানি না, সত্যি খুব মানে বাজে টপিক আর কি। কারণ অনেকে অনেকে এটা মানতেই হবে আমাদেরকে যে ইন্ডিয়াতে তো সিনেমা দেখে অনেকেই মানে ইন্সপায়ার্ড হয়। এবার যদি কেউ মানে তুমি ভাবো যে কারুর বাড়ির লোক, যেটা আমরা মানে পেপারে পড়ি বা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ায়, যে পুষ্পার মতন করে কে স্কুলে গিয়ে এরকম এরকম করছে, এবং সেটা দেখে যে সে টিচার কমপ্লেন করে দিয়ে যে পুষ্পা সিনেমা হচ্ছে, জানো এই গল্পটা, যে পুষ্পা সিনেমা অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষতি করছে, এরকম হয়েছে একটা অন্ধ্রপ্রদেশে বোধহয় হয়েছে এরকম। ঠিক আছে, এবার ধরো এরকম হলো অ্যানিমেল কে নিয়ে, মানে রণবীরের মতন লোকজন করা আরম্ভ করেছে, তুমি ভাবো যে কি হবে সেই সোসাইটির, এবং তার বাড়ির লোকের কি অবস্থা হবে। আমরা রঘু ডাকাত নিয়ে কথা বলি। রঘু ডাকাত নিয়ে আমি ফার্স্টে বলবো, আজকে আমি বলার সুযোগ পাচ্ছি না। বলো। না আমার মনে হয় কি বলতো, দেব মানে এখন না বুঝে গেছে, মার্কেটিংটা এত সুন্দর করে বুঝে গেছে, এবং রাইট কন্টেন্ট দিয়ে কিন্তু এক্সাইট করতে জানে। মার্কেটিং এর দিক থেকে আমি বলছি যে এখন কিন্তু লোকে মেকিংটার ব্যাপারে জানতে চায়, কিন্তু এখন কিন্তু দর্শক আর ওরকম নয় যে অন স্ক্রিন জিনিসটাই দেখছে, তার কিন্তু মেকিং সম্পর্কেও সে জানতে পারছে, এ করছে, জানতে চায়। তো ওরা যে জাহাজের কনস্ট্রাকশনটা করছে, সেটার যে ভিডিওটা দিয়েছে, এটা আমার মনে হয় খুব ভালো, যে স্কেলটা বোঝা যাচ্ছে, যে ছবিটা বড় কিছু প্রমিস করছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে ওই যে লুকটা যেটা লাস্টে আসে, যেটা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, ফায়ার অ্যারো নিয়ে মারছে, সেটা প্রচন্ড ভালো লাগছে। ঠিক আছে, সেটার মধ্যে একটা ব্যাপার আছে। আর থার্ড হচ্ছে ওই যে গানটা যেটা পিছনে প্লে হচ্ছে, সেই গানটা প্রচন্ড প্রমিসিং লেগেছে আমার। তো আমার মনে হয় কোথাও গিয়ে মানে দেব তো গানের প্রতি খুব এক্সট্রা নজর দেয়। তো আমার মনে হয় এই তিনটে মেটেরিয়ালই মানে একসাথে যখন জুড়ে সামনে আসছে, খুব এফেক্টিভলি কাজ করছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাক্টিং খুব ভালো করে বোঝে এবং করে, যেটা অরিত্র বলছিল সেটা দেখো, যখন খাদানের এই র্যাপ আপ শুট, একটা পোস্টার, তারপরে তোমার হচ্ছে আজকে শিডিউল শুরু হলো, নতুন শিডিউল 2 পোস্টার, এই যে কনস্ট্যান্ট 1 বছর ধরে খাদানের একটা করে পোস্টার ড্রপ করে করে গেছে, অডিয়েন্সকে জানান দিয়ে গেছে একটা বড় ছবি আসছে। এটা কিন্তু লম্বা সময় ধরে খাদানেরটা করলো। এবার বোঝা যাচ্ছে ওটা যেহেতু ওয়ার্ক করেছে, রঘু ডাকাতের ক্ষেত্রে ওই জিনিসটারই আরো আপগ্রেড ভার্সন বের করবে, যে প্রত্যেকটা 15 দিন 20 দিন বা 1 মাস অন্তর অন্তর রঘু ডাকাতের এই আপডেট, রঘু ডাকাতের কাজ হচ্ছে। ফলে অডিয়েন্সটা বাংলা ছবি দেখতে যায়, তারাও জেনে যাবে আগে থেকে একটা বড় বাংলা ছবি দুর্গাপুজোর সময় আসছে। তো এটা যে সময় নিয়ে করা, এটা আমার মনে হয় মাস্টার স্ট্রোক। আর দেখো যেরকম ভাবে কনস্ট্রাকশনটা হচ্ছে, অর্জ যেরকম বললো, সেটা তো ভালো লাগছেই। আর যতদূর গানটা রথিজিৎ করেছে, এবং আরো এটা ভালো করলো দেখো, এই ডিরেক্টরেরই ধ্রুব ব্যানার্জি আগের ছবিগুলোতে, প্রত্যেকটা ছবিতে কে মিউজিক দিয়েছে, সেটা হচ্ছে বিক্রম ঘোষ। খারাপ না, মিউজিক অবশ্যই ভালো, কিন্তু সেটা না, এখন ইউথকে টার্গেট করছে না, বা এটা সাধারণ অডিয়েন্সের ওই ব্যাকগ্রাউন্ড স্কোর কখনো ইনহ্যান্স করবে না। আর যেহেতু নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ রিসেন্টলি খাদানে ভালো মিউজিক দিল, তারা তো খুব মানে রথিজিৎ তো প্রচুর বড় মিউজিক ডিরেক্টর নয়, সুযোগ পেয়েছে, ফাটিয়ে কাজ করেছে। তো এখানেও দেখো রথিজিৎকে নিল, একটা নতুন গানের হিন্ট আমাদেরকে দিচ্ছে, কত ভালো লাগছে। আর শেষের যে দেবের লুকটা, সেটা সত্যি ভীষণ ভালো, খুব ইমপ্রেসিভ। দেব দাড়ি ফাড়ি রেখেছে, খুব ভালো লাগছে, আর লুকটা ভালো ডিজাইন হয়েছে। আমি লুকটায় মস্তি পেয়েছি, আমি চাই ছবিটা ভালো হোক। সাগর নীল।
আর দেখো যেটা আমি আমার ভিডিওতে বলছিলাম যে এসবিএফ অ্যাকচুয়ালি প্রচন্ড গালাগালি খেয়েছে যে তারা বড় ছবি করছে না মানুষের কাছে, যে সমস্ত ছোট ছবি করছে। কিন্তু তারা যখন আসছে দেবকে নিয়ে, এবং দেবও একসময় যে ফ্যামিলি ড্রামা ছবি করছে, সুপারস্টারের মতো ছবি করছে না, এই ধরনের কথাবার্তা তাকেও শুনতে হয়েছে। এবার দুজনে যখন একসঙ্গে আসছে, তারা প্রমিসই করে দিচ্ছে রিলিজের প্রায় 7 মাস আগে যে তারা এমন হুম ছবি আনছে যেটা হচ্ছে যে বাংলা সিনেমাতে এত বড় স্কেলের ছবি এর আগে হয়। ঠিক আছে, এবার সেটা তারা যদি সেটাতে ডেলিভার করে দেয়, তাদের প্রমিসরি রেখে দেয়, তাহলে ভাবো যে কি কি পেতে আমরা অ্যাকচুয়ালি চলেছি। কারণ চাঁদের পার হয়ে গেছে, আমাজন অভিযান হয়ে গেছে, তো খাদানের পরবর্তীতে মানে অ্যাকচুয়ালি যে রঘু ডাকাত আগে হয়ে যায়নি, দেবের দর্শকেরা রঘু ডাকাতের জন্য অনেক দিন অপেক্ষা করেছে, 2021 থেকে অ্যানাউন্সমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি যে আগে হয়ে যায়নি খাদানের, আগে হয়ে গেলে কম বাজেটের হতো, এই স্কেলটা আমরা হয়তো দেখতে পেতাম না, যেটা খাদানের পরবর্তীতে খাদানের বিজনেসে পরবর্তী দেখতে পাবো। কারণ কোথাও একটা এসবিএফ দেব তারা প্রত্যেকে রিয়েলাইজ করছে যে যদি ওই কালেকশনটা হতে পারে, তাহলে হুম আমরা যদি আরেকটু এক্সট্রা পুশ দিই, তাহলে ওটা আরো আরো 10 কোটি, 5 কোটি, 7 কোটি মেবি বেশি হতে পারে। এবং সেটার চেষ্টা তারা এখানে করছে। এবার এবার দেখা যাক যে ছবিটা কিরকম কি হয়। এবং পুজোর সময় যে এই ছবিটা খুব বড় কম্পিউটার কালেকশন খুব বড় করবে, দেখো এই নিয়ে তো কোনো ডাউট নেই। মানে এই ছবিটা কালেকশন নিয়ে আমার মনে হয় না কোনো ডাউট। খালি পুজোর পরে পোস্ট পুজো কি হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার। আর এই যে অ্যানাউন্সমেন্ট যা যা তোমরা বললে সবকিছুর সঙ্গে আমি একমত, খুবই প্রমিসিং দেখাচ্ছে। দেবের লুক হোক কিংবা তার সঙ্গে সঙ্গে ওই যে পার্টিকুলার যে জাহাজের কনস্ট্রাকশনটা, মানে ওটা দেখে অ্যাকচুয়ালি মানে উড়ে যাওয়ার মতন বিষয় যে বাংলা ছবিতে এরকম কিছু দেখাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা কি মানে আমরা ভাবছিলাম না যে জাহাজের একটা পরিকল্পনা চলছে, এরকম আপডেট ছিল অরিত্রদা একটা ভিডিওতে বহু আগে বোধহয় বলেছিল। তারপরেও আমি হুম। বিভিন্ন জায়গাতে পড়ছিলামও সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেটা যে এরকম লেভেলের কিছু হবে মানে কালকের ভিডিওটা ড্রপ করলে মানে না ড্রপ করলে বুঝতে পারতাম না। এবং সেটা নর্মাল অডিয়েন্সকে কিন্তু প্রচন্ড পরিমাণে আর কি মানে তাদের উপরে ইম্প্যাক্ট ফেলবে যে পুজোতে ভাই একটা ছবি আসছে, দেখতে ভাই যেতেই হবে। এখন থেকে প্রমোশনটা সলিড হচ্ছে। আর দেবের যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে তুমি দেখবে মানে এটা না মানে বলে মানে কথায় আছে যে তুমি যদি ইনভলভমেন্টটা দেখাও, তুমি যদি থাকো একটা ছবির সাথে, ওটা তবেই তোমাকে দেবে। মানে হুম ওই হুম দিন হুম চলে গেছে যে আমি হিরো, আমি গেলাম খালি আমার শর্টটা দিলাম চলে এলাম, আমি বদার্ড নই। আর দেব কিন্তু এটা অনেক আগে থেকে বুঝতে পেরে গেছিল। এটা কিন্তু 2016-র পর থেকেই সে কিন্তু নিজের প্রোডাকশন খুলে তখন থেকেই যে চেষ্টা করে যাওয়া নানান রকম সাবজেক্ট নিয়ে, তারপরে সেটা ওয়ার্ক করলো না সেইভাবে, তারপরে আবার চেঞ্জ করলো ফ্যামিলি ড্রামা করে, আবার তারপরে খাদানে ফিরে এসে। এবং তুমি দেখো খাদানে খাদানে হয়তো আমাদের ছবিটা নিয়ে অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু ওর যে জার্নিটা, একটা লোকের যে জেদ যে আমি এটা করে দেখাবোই, হুম হুম নাহলে অন্য কেউ হলে যখনই একটা বড় প্রোডাকশন হাউস ব্যাক আউট করে গেছে তারপরেও সেটার পিছনে লেগে থাকা। বড় প্রোডাকশন ব্যাক আউট করে যাচ্ছে সচরাচর কি হয়, তার মানে তোমার কি মনে হবে যে ভাই স্ক্রিপ্টটা তাহলে খারাপ বা কিছু, হুম বা আমি ডিরেক্টরের উপর ভরসা রাখতে পারছি না, তো তাহলে আমি করবো না ছবিটা। এটা কিন্তু 90% লোকের কিন্তু এটাই মানসিকতা হবে। কিন্তু না, আমি থাকবো এটার সাথে, আমি যখন প্রমিস করেছি আমি করব, আমি অন্য জায়গা থেকে অন্য প্রোডাকশনকে অনবোর্ডে আনবো, ছবিটাকে পুরো করব, প্রপার রিলিজ করব, যা যা দরকার ছবিটা সেটাকে দেব। এই যে পুরো জিনিসটা, এই যে লড়ে যাওয়া, এটা কিন্তু মানে এটা কিন্তু সিরিয়াসলি বলছি হ্যান্ডস অফ। এবং মানে দেখো একটা স্টার ডিরেক্টর থাকে তখন ব্যাপারটা অন্যরকম, কিন্তু কিন্তু সুজিত দত্ত রিনো তো পুরো নতুন ডিরেক্টর, তো হুম তাকে হুম এতটা পুশ করা, তার সাথে দাঁড়িয়ে থাকা, স্ক্রিপ্টটাকে ভরসা করে দাঁড়িয়ে থাকা যে হ্যাঁ এরকম একটা ছবি আমি করব, সবকিছু করা, এবং নিজের শিওর শট যেটা ব্লকবাস্টার হতে পারতো ক্রিসমাসে, মানে অতনু দাদের সাথে যে ছবিটা, অতনু রায় চৌধুরীদের সাথে অভিজিৎ সেনের সাথে যে ছবি, সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া, সেটাকে না করা, সেখানে খাদান নিয়ে আসা, তো সেটা কিন্তু খুব চাপের ছিল। মানে সেটাকে যে করে দেখিয়েছে সেটা কিন্তু পুরোটাই এবং মানে যে দেবের ক্রেডিট আছে। প্রমোশনটা সেটাও কিন্তু রিস্কি ছিল, যে প্রমোশনটা করছে সেটাও কিন্তু রিস্কি ছিল। তার হুম। কারণ আমাদের এখানে ওরকম প্রমোশন হয়নি, তো এই প্রমোশনটা করে যে লাভ হবে সেটাও নয়। আর আরেকটা হচ্ছে এই ছবির আগে হচ্ছে যে কম্পিউটার গুলো ছিল তারা অনেক সেফার সাইডে ছিল, তা সত্ত্বেও। আর আরো একটা বড় হার্ডেল ছিল সেটা হচ্ছে পুষ্পা। পুষ্পা টু সেখানে যা রমরমিয়ে চলছে, তার মধ্যে থেকে ওরকম একটা ব্যবসা আনা, এবং মার্কেটে তো আরো অনেকগুলো মেইন স্ট্রিম ছবি আসলো, আমি কারোকে টার্গেট করে বলছি না, কিন্তু সেই মেইন স্ট্রিম ছবিগুলো খাদানের আগে এসেছে এবং প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। তো সেই পিকচারটা দেখার পরেও খাদানকে আরো বড় স্পেস দেওয়া এবং তারপরে সাকসেসটা দেখিয়ে দেওয়া, এটা অরিত্র আমার মনে হয় একদম ঠিক একটা পয়েন্ট বললো, যে সত্যি ওরা করে দেখিয়েছে। এটা দেখো ব্যাপারটা যে দেবের নিজের ওপরে না 200% কনফিডেন্স ছিল আমার মনে হয়, যে ভাই ঠিক আছে অন্যদের চলেনি, আমারটা চলবে, আমি প্রমোশন হুম করে ফুল আউট দিই তাহলে আমারটা চলবে। এই কনফিডেন্সটা, এই মনের জেদটা, মানে এটা দেখো দেবদার তো সবসময় আমরা বিনয় দেখতে পাই,
কিন্তু ডেফিনেটলি একটা সুপারস্টার তার একটা নিজের উপরে বিশ্বাস রয়েছে বলে আমার মনে হয়, এবং সেই কনফিডেন্সের জায়গা থেকে এরকম বড় করে প্রমোশন করা। আদারওয়াইজ প্রমোশনেও কিন্তু বাংলা ছবিতে নর্মালি যে খরচা তার থেকে অনেকটা বেশি খরচা হয়েছে। এবং আমার মনে হয় যে রঘু ডাকাত, মানে আমি এটা চাই যে অক্টোবরে যেন অন্য কোনো বাইরের হিন্দি ছবি বা সাউথের ছবি, একটা বোধহয় কান্তারা 2 বোধহয় রয়েছে না, হ্যাঁ সেরকম যেন, মানে আমি চাই বাইরের বাহ্যিক চাপ যেন না আসে, তাহলে ফুল পোটেনশিয়ালটা বোঝা যাবে আরো একবার যে আচ্ছা ঠিক আছে এর থেকে বেশি যেতে পারে কিনা, খাদান যেটা করতে পেরেছে, যেটা করতে পেরেছে তার থেকে বেশি যেতে পারে কিনা, সেটা বোঝাটা দরকার। বাইরের থেকে যে একটা কম্পিটিশন এসে যায় না, যদি একদম সেম ডেতে রিলিজ হয়ে একটা হাইপ ছবি যদি বাইরের থাকে, তাহলে না সেটা মানে মানে বাংলা ছবিটার পোটেনশিয়াল থাকা সত্ত্বেও হয়তো কালেকশনও করলো, খুব ভালো করলো, মানে হয়তো 10 পার করে গেল, 12 পার করে গেল, কিন্তু যেটা আমাদের এই মুহূর্তে দরকার, একটা ইন্ডাস্ট্রি ঘুরে যাবে এরকম একটা কিছু টার্নিং পয়েন্ট, একটা বিশাল কালেকশন যেটা বহুরূপী খাদান করলো সেটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে, সেইটা হয়তো আমরা পেলাম না। তো যে কারণে আমি চাই যে অক্টোবরে অন্য কোনো ছবি না এলে ভালো হয়। এবার দেখা যাক কি হয়। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী টপিক কি? বরবাদের বরবাদের গান। গান। এটা সাগরনীল আগে বলো। আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে, আমি একটু বলে নিই, সাগরনীলের বাংলাদেশে যা ফ্যান ফলোয়িং, সাকিব খানের পরে ওর পোস্টার, একটা ভিডিও ড্রপ করবে বলে তো তোমায় খেয়ে নেবে, যা ভিউজ আনছে। ওখানে ওরা বলেছে সাকিব খানের পরে ওদের নেক্সট সুপারস্টার হচ্ছে সাগরনীল গঙ্গা। হ্যাঁ, কি পপুলারিটি হচ্ছে না বাংলাদেশে, কি সব বুজুং বাজুং কথা। যাই হোক, শাকিব খানের গান দেখো, এটা তো সম্পূর্ণ একটা অন্য গান এসছে, মানে প্রীতম হাসান যেরকম তুফানে করেছিল এটা তো সেরকম কোনো গানই নয়। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সেরকম কোনো একটা গান করবে, বা হতেও পারে যে আরো একটা গান হয়তো প্রীতম হাসানের রয়েছে, আইটেম নাম্বার আছেই একটা, ওটা মনে হয় হ্যাঁ ওটা আপডেট ছিল অ্যাকচুয়ালি। এবার তাহলে প্রীতম হাসানের অ্যাকচুয়ালি মাল্টিপল সংস রয়েছে আর কি ছবির মধ্যে। আর এই গানটা ভালোই লেগেছে। তুমি দেখবে বাংলাদেশের ছবির গান না মানে ভালো হয়, কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে, কিন্তু মানে আমাদের এপার বাংলার গান যেরকম হয় সেরকম কিন্তু নর্মালি হয় না। মানে সেটা তুমি সুরঙ্গর গান দেখো, পরাণের গান দেখো, গানগুলো বেশি ভালো হয় সিনেমার তুলনায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি কি বলতো, রোমান্টিক গানগুলো বিশেষ করে, সুরঙ্গ রোমান্টিক গানটা কিন্তু ওদের কোক স্টুডিওতে যা যা কন্টেন্ট এসেছে, সুন্দরগুলো মানে ব্যাপক ওরকম গান আমাদের এখানে হয়ই না, এরকম গান কি বলতো, মাস ফ্রেন্ডলি। মানে আগে একটা আমাদের এখানে হতো একটা সময়, ধরো কিশোরী যেটা হলো, সেরকম গানও আমাদের এখানে বন্ধ হয়ে গেছে, যে মানে রোমান্টিক গান সকলে সেটা আর কি আনন্দ নিতে পারবে, মজা নিতে পারবে, বুঝতে পারবে অর্থ, সেই জিনিসটা আমাদের এখানে বন্ধ হয়ে গেছে, সেটা ওরা এখনো করে যাচ্ছে। ধরো এই গানটা তুফানের, এই বরবাদের যে গানটা, সেই গানটা লিরিক্স দেখবে, ওটা কিন্তু মানে সকলের জন্য আর কি। তো সেটা দরকার একটা, এরকম একটা সুপারস্টার, এরকম একটা কমার্শিয়াল ছবি। এবার যেটা আমার অ্যাকচুয়ালি গানটা দেখে যেটা আমার সব থেকে বেশি মানে আমাকে অ্যাট্রাক্ট করলো আর কি, সেটা হচ্ছে ইদিকা পালের পারফরমেন্স। মানে ভালো খারাপে যাচ্ছি না যে ভালো অভিনয় করছে আর খারাপ অভিনয় করছে, কিন্তু যে টোনে পারফরমেন্সটা দিচ্ছে, মানে সেটা কিন্তু ওই ক্যারেক্টারটা মানে পরবর্তীতে, যেটা অরিত্রদা ভিডিওর মধ্যে বলছিল, আমিও ভিডিওর মধ্যে বলেছি, যে অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা পরবর্তীতে কি বিট্রেও করতে পারে, যেটা অ্যাকচুয়ালি অ্যানিমেলের মধ্যে ইটসেলফ ছিল। ঠিক আছে, সেটার একটা হিন্ট কিন্তু পাওয়া যাচ্ছে। অথবা এরকমটা হতে পারে, আমিও বলেছি, রূপম দাও বলেছো এটা, ও বাবা। এবার এরকমটাও হতে পারে যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ভোলে ভালা এবং ও সত্যিকারে ভয় পাচ্ছে, মানে হয়তো বিট্রে ওসব অ্যাঙ্গেলই নেই, সেটাও হতে পারে। দেখা যাক কি হয়। তবে ইদিকা পাল কিন্তু পজিটিভ, মানে আমি দেখছি ও কিন্তু কমার্শিয়াল ছবিতে হিরোইনদের যে প্রেজেন্সটা দরকার, একটা হাসবে, মানে সেটার মধ্যে একটা ব্যাপার দরকার গানের মধ্যে, রোমান্টিক ছবিতে, সেইটা কিন্তু কিশোরীতে তো খুব সুন্দর ছিল। এখানেও তুমি দেখবে যখন শাকিব খান পাশ দিয়ে মানে স্লো মধ্যে কাগজ গুলো উঠছে, এটা মানে এই কথা যেটা বলছিস, এটা আমার মনে হয় মানে এটার উত্তর মেয়েদের থেকে ভালো ছেলেরা, আমাদের মতো ছেলেরাই ভালো দিতে পারবে। সেটা হচ্ছে, আমরা যতই সুন্দরী মেয়েদের দেখি, যতই, আমি এটা খুব ফ্যাক্ট বলছি, যতই হট সেক্সি যাই দেখি, আমাদের সবার, সন্দীপ রেড্ডি বাংলা বলেছিল না, সবার ভালো লাগাটা কিন্তু সাই পল্লবীকেই। এটা সব থেকে সত্যি কথা। আমাদের কিন্তু ওরকম একটা মেয়েকে বেশি ভালো লাগে, ভীষণ সোবার, যে খুব কুল, মানে কুল নয় ঠিক, খুব কাম, যাকে দেখলে আমাদের মনে একটা শান্তি জাগে। আমাদের না ওরকম একটা ক্যারেক্টার সবার আগে ভালো লাগে। এবার আমার বাদ বাকি যত এই অ্যাক্ট্রেস বাংলার রয়েছে, আমি কাউকে নিয়ে কোনো কমেন্টই করছি না যে কে কত সুন্দরী, কে কিরকম পোশাক আশাক পরে, কত তারা গর্জিয়াস, আমি যাচ্ছি না ওটাতে। কিন্তু ইদিকা পালের মধ্যে দুটো ছবিতে যেটা মনে হয়েছে, ওকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি, চরিত্রটা চঞ্চল হোক, শান্ত হোক, যেমনই হোক, ওখানে একটা মিষ্টি ভাব রয়েছে, যেটা বহু বছর আগে আমরা কোয়েলের মধ্যে দেখেছিলাম, যেটা ইনোসেন্স দিক রয়েছে। এবার পরবর্তী সময়ে কিরকম ছবি পাবে, কিরকম করবে আমি জানি না, তবে খাদানেও খুব সামান্য করেছে হয়তো,
বা খাদানের ক্যারেক্টারটা যে খুব স্ট্রং ছিল বা কি ছিল আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু ওকে না অল্প মুহূর্তে দেখে খুব সাধারণই মনে হচ্ছে। এমন কিন্তু নয় যে ইধিকা পাল সব থেকে সুন্দরী নায়িকা, মানে এটা অন্যভাবে কেউ নিও না। আমি এটা বলছি এই কারণেই যে ওর মধ্যে না খুব স্বাভাবিক খুব শান্ত ব্যাপার রয়েছে, যেটা আমার মনে হয় অডিয়েন্সের খুব ভালো লাগবে। আর যেটাই গানটার ক্ষেত্রে আমার মনে হয় বরবাদের দ্বিধা, সেটা হচ্ছে গানটা তো ভালো, প্রীতম হাসান গেয়েছে ভালো, আমি প্রীতম হাসানের অন্যরকম অনেক গান শুনেছি, খুব ভালো গান মানে গান করেছে। এখানে না সাকিব খানের যে ক্যারেক্টার, আমরা যেটা ওর সম্পর্কে অ্যালিগেশন গুলো শুনছি, যা শুনছি ওর সম্পর্কে, আমার মনে হয় ইদিকা পালের সাথে দেখা হওয়ার পর এই ক্যারেক্টারটার মধ্যে চেঞ্জ আসে এবং হুম চরিত্রটা হুম ভালো হবে। এবং যখন ও সব ছেড়ে পুরো চেঞ্জটা হয়ে যাবে, তখন দেখবে যে এই ক্যারেক্টারটাকে বিট্রে করলো এবং ক্যারেক্টারটা একটা উদ্দেশ্য ছিল, এবং হুম তখন ও একটা বুঝতে পারছি। ভয়াবহ রূপ নেয়, এবং তখনই যিশুর সঙ্গে ফেস অফ হবে। এটা আমার মনে হয় এরকম কিছু হতে পারে। যদি এটা হয় তাহলে বাংলাদেশের অডিয়েন্স হেভি খাবে, হেভি ওষুধ হবে। হ্যাঁ, না না ফিমেল অ্যান্টাগনিস্ট। আমি বলছি, শাকিব খানকেও কিন্তু না অ্যাকচুয়ালি দেখাচ্ছে সাগর নেই, তার। এক সেকেন্ড। বলো। ভিডিওটাতে একটা পোর্শন আছে যেখানে কিন্তু রূপম নিজের পাত্রী রিকোয়ারমেন্টে কি কি চাই সেটা বলে দিয়েছে। মিষ্টি, বাবলি, সাই পল্লবীর মতো শাড়ি পরবে এরকম চাই বলে দিয়েছে। তো যারা পাত্র খুঁজছেন, সুপুরুষ ভালো ইনকাম করা পাত্র খুঁজছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তাদের যদি হ্যাঁ চেনা মানে এরকম মেয়ে থাকে which fits হ্যাঁ, into this kind of এবং category। এবং 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 ভবিষ্যতে ইনকাম বাড়বে, কারণ ফিল্ম মেকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকবে, তো ইনকাম তো অবশ্যই বাড়বে। না তাহলে সেইটাও কমবে, বাংলা ইন্ডাস্ট্রিতে কমে যায়, বাড়ে না। ঠিক আছে, তো যাই হোক, বাট রূপমে তো গড়িয়াহাটে দোকান আছে, ঠিক আছে তো। আলাদা। তোমরা তোমরা আমার ঘটকগিরি করে কি পাবে? আরে বিয়ে আরে করো এবার এ কি? বিয়েটা করো, বয়স তো হলো, আর কতদিন বয়স লুকিয়ে রাখবে? দেখতে বাচ্চা বাচ্চা বলে বয়স লুকিয়ে রাখবে নাকি? এই আমরা আমরা এই আমরা আমরা যিশুদার যে ওই পার্টিকুলার গ্লিমসটা ড্রপ করেছে, ওটা নিয়ে একটু কথা বলে নি বরবাদে। না সেটা নিয়ে কথা বলছি, আমি বলছি আমি একটা জিনিস বলে নি, দ্বিধা গানটা আমার মানে ঠিকঠাক লেগেছে, আমার ভিডিওটাতে শাকিব খানের আর ইদিকার কেমিস্ট্রিটা ভালো লেগেছে। বাট আমি বলছি শাকিব খানের একটা আমার হঠাৎ মনে পড়লো, তোমরা জানি না গানটা শুনেছো কিনা, জেমস কে চেনো তো, বাংলাদেশের সিঙ্গার জেমস? হ্যাঁ হ্যাঁ, জয় এহসানের সঙ্গে গানটা। না না, জয়া আহসান নয় তো, ওটা মনে হয় তোর প্রেমেতে অন্ধ হলাম। ওটাতে জয় এহসানই তো আছে, শাকিব খানের জয় না এহসান না মনে হয় ওখানে। পাউলি আছে, মনে হয় মোস্ট প্রবাবলি পাউলি আচ্ছা আছে খেয়াল নেই, মোস্ট। তবে এই গান তোর প্রেমে তো অন্ধ নামে এই গানটা অসাধারণ গান, অসাধারণ গান। অসাধারণ, রূপম শুনেছো? রূপম হ্যাঁ শুনেছো? হ্যাঁ হ্যাঁ। এই আউটস্ট্যান্ডিং গানটা গান। এই গানটা অ্যাকচুয়ালি আমি যখন থেকে শুনি আমি জানতাম না এটা শাকিব খানের ছবি গান। না আমিও জানতাম না, আমিও জানতাম না। হ্যাঁ, ওটা আমার দারুণ মনে গান। হয় কেউ জানতো না, যখন বাংলাদেশের গানগুলো হঠাৎ করে পপুলার হওয়া শুরু হয়েছে ওই গানগুলো হুম। প্রত্যেকেই শুনেছে। আমি বলছি বাংলাদেশের একটা গান আছে, আমি বলছি বাংলাদেশের একটা গান আছে, তোমরা শুনেছো কিনা জানি না, চাই না মেয়ে তুমি অন্য কারুর হও। এই গানটা শুনেছো তোমরা? না, এই না আমি গানটা তোমরা শুনি। শুনে দেখো, ঠিক আছে? বাংলাদেশের দর্শকরা আজকে তো কমেন্ট করবে, দেখবে এই গানটা নিয়ে কি কমেন্ট করে তারা। বিভৎস গান, মানে এরকম এরকম ফান রোমান্টিক সং খুব কম অ্যাকচুয়ালি আমি শুনেছি। হেভি গান। তো ওদের গান খুবই ভালো না গায়, আমার ভীষণ বাংলাদেশের ভালো গায়। স্যাড সং বেশি ভালো লাগে, বাংলাদেশে কিন্তু খুব ভালো ভালো স্যাড সং আছে, স্যাড সং, রোমান্টিক স্যাড হুম সং। হুম। না সে তো দেখো দেখো, স্যাড যেরকম রোমান্টিক তোর প্রেমেতে সং অন্ধ বলে হলামটা খুব ভালো। মনপুরার গানটা তো এক্সট্রাঅর্ডিনারি গান। ওই যে কি যেন গানটা বলো না, মনপুরার একটা গান আছে, মনে করতে পারছি না এই মুহূর্তে নামটা। আমি আগের দিনই ওই ফোনটা চার্জ লাগানো হয়নি, ওইখানে না গানগুলো সব পর 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 রয়েছে, দেখে দেখে গানগুলো নিয়ে কথা বলা যেত। একটা ছবির রিভিউ করলো রিসেন্টলি সাগরনীল, বাংলাদেশের ছবি চরকিতে এসছে, কি ভালো গান অরিত্র, আমি সিনেমাটা দেখিনি, গানটাই দারুণ। আমায় গানটা একজন পাঠালো, রোমান্টিক গান, হেভি হেভি গান। আচ্ছা আলোচনা হ্যাঁ থেকে আমরা গান সরে যাচ্ছি। বাংলাদেশে খুব ভালো হয়, গান বাংলাদেশে খুবই ভালো। ইভেন আমি বলবো আমি তো অর্ণবেরও খুব গান শুনি, অর্ণব আছে না, হ্যাঁ হ্যাঁ, সে যে অর্ণব। বসে আছে একা একা, হুম, হুম। দারুণ দারুণ। ওদের ওই গানটা বলো, আরে যে গানটা খুব ভাইরাল, একটা মিউজিক ভিডিও থেকে, ওই আরে পিছু ছাড়বো না, লোকে মাতাল বলুক পাগল বলুক, মানে একটা নর্মাল একটা মিউজিক ভিডিওর গান অত পপুলারিটি হ্যাঁ। পেয়ে গেছে। তো যাই হোক, আজকে কি আমরা এখানে শেষ করি নাকি? না, যিশুদারটা নিয়ে একটু কথা বলে নি আচ্ছা, ছোট্ট করে। হ্যাঁ, যিশুদার ক্যারেক্টারটার নাম তো ফারহান হতে চলেছে, এবং ওই শটটা হুম। যেটা আমরা মানে এই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টিজারটাই দেখতে পাচ্ছি, সেটা তো অলরেডি আমরা টিজারেও দেখেছিলাম, থানার উপর অ্যাটাক করছে। এবং দেখো লোকে বলুক চাই না বলুক, মানে মানুক চাই না মানুক,
কেজিএফ এর ইন্সপিরেশন পরিষ্কার, মে আই কাম ইন, ঠিক আছে, ওই সেম কনটেক্সটে বলছে। তবে যিশুদা যেহেতু অভিনেতা খুব ভালো, তাকে মানিয়ে গেছে এবং খুব ভালো লাগছে এবং ডেডলি হবে, এবং একটা কন্ট্রাস্টও তৈরি করেছে শাকিব খানের ক্যারেক্টারটার সাথে। শাকিব খান কিন্তু সবসময় একটা গ্যাং নিয়ে ঘোরে, এ একা করে কিন্তু, ঠিক আছে। শাকিব খান হট হেডেড, এ কিন্তু খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে করে, ঠিক আছে। এই কিন্তু দুটো ডিফারেন্স কিন্তু আমি নোটিস করলাম আর কি দুটো ক্যারেক্টারের মধ্যে, হিরো ভিলেনের মধ্যে। মানে ভিলেন অ্যাকচুয়ালি বেশি কাম এন্ড কম্পোজড, অনেক বেশি প্ল্যান করে প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা ভাবনা করে। হিরো কিন্তু অনেক বেশি ইনস্টিংটিভ আর কি, নেশা করে করে উল্টো করে দিয়েছে আর কি ব্যাপারটাকে। না আমার দেখো এটা ভালো লেগেছে যে টাসেলটা জমবে, মানে টাসেলটা জমবে এটা বোঝা যাচ্ছে শাকিব খান আর যিশু। এখন যিশুকে একটা ক্যারেক্টারটা ঠিকঠাক বেসিক, আমি খুব বেশি কিছু চাইছি না, একটা যেটা রুটিন ভিলেন হয় তার জন্য যেটুকু থাকা দরকার সেইটুকু যেন দেয়া হয়। মানে এরকম না হয় যে শুধুমাত্র মানে 10টা সিনে আছে, 10টা সিনে আসছে, মারপিট করছে, চলে যাচ্ছে, এরকম যেন না হয়, সেটাই চাইবো। আমার যেটা মনে হয়, দেখো মানে তোমরা যাই বলো যিশুদা খুব ভালো পারফর্মার, আমি সেটা বারবারই বলি, খুব ভালো পয়সা খরচা করে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যখন আমি একটা ছবি বানাচ্ছি যেখানে আমার যদি সব কিছুতে রেফারেন্স মিলে যায়, এটা এখান থেকে, ওটা এখান থেকে, সেটা এখান থেকে, আর রেফারেন্স মিলতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট এরকম ভাবে না মিলুক যে ওই মে আই কাম ইন ওই সংলাপটাই বসাতে হবে। মানে আর কোনো শব্দ ছিল না, একটু অন্যরকম কিছু করা যায় না? মানে ভাই তাহলে বলে দিক, আমি ভাই 8 শব্দ বানাতে পারছি না, এই ছবির 4টে ছবি আছে যা ডায়লগ আছে এগুলোই বসিয়ে দিই, মানে এগুলো কে করে? এবার তাহলে দেখবো ব্যাকগ্রাউন্ড স্কোরও যখন ছবি দেখতে বসবো জেলারের মতো লাগছে, এগুলো হলে খুব সমস্যা। আমার মানে ভালো লাগে কি বলতো, কিছু ক্ষেত্রে রাইটারদের না কনসিয়াসলি যদি এরকম হয় যে ভেতর থেকে অর্গানিক্যালি চলে আসছে, কারণ তোমাকে তো বিভিন্ন ছবি মানে ইনফ্লুয়েন্স করে, খুব রিসেন্ট ছবিও তোমাকে ইনফ্লুয়েন্স করতেই পারে, এবার সেটা তোমার রাইটিং এ বেরিয়ে আসতেই পারে, কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে সিনটা ফেলে দিতে হবে যে আমি এটা নেবো না, এটা হতে পারে না, মানে 2 বছর আগে বেরিয়েছে। সিনটা না ফেললো, ইন্সপিরেশন আসুক না, কিন্তু আমার নিজেরও তো কিছু ক্রিয়েটিভিটি আছে, আমি এবার ডায়নামিক্সটা বদলে দিই, যিশুদার ক্যারেক্টারটাই আসছে, কিন্তু মে আই কাম ইন এই কথাটাই যদি আমি বলেও থাকি, তাহলে আমি টিজারে রাখবো না ওটা ক্রিটিসাইজ হওয়ার জন্য, আমি অন্য কিছু রাখবো। কথাটা তো মনোলগে চলছে, ওটা তো লিপে নেই, তাহলে ওখানে আমি অন্য কিছু বসাবো, একটা অন্য শব্দ বসাবো। কিন্তু এই জিনিসপত্রগুলো যদি 2025-এ দাঁড়িয়ে আমরা, ঠিক আছে, এখানে আমরা মানে 90s-এ আনুমানিক কি ছিল ওগুলো বের করে আনছি কান ধরে, তাহলে এটা তো একদম পরিষ্কার এত পপুলার একটা কোড, তাহলে সেটা এই যে ইন্সপিরেশনের কথা বলছো না, আমি তোমাদেরকে নিজেরই একটা ছবির এক্সাম্পল দিচ্ছি। দাবাডুতে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছিলে, একটা ডায়লগ ছিল, আমি লিখিনি, অর্পণ লিখেছে, যেটা হচ্ছে যে আসল প্লেয়ারের, বড় প্লেয়ারের পরিচয় জিতে আসায় নয়, ফিরে আসায় হয়। এটা সাগর নীল ভালো বলেছিল, রূপমেরও ভালো লেগেছিল, আমার মনে আছে, দেখেছিলাম তোমাদের ভিডিও, তো তোমরা বলেছিলে। এবার তুমি দেখো এটার সোর্স অফ ইন্সপিরেশন। আচ্ছা, অর্পণ যে এটা লিখেছে, অর্পণ পরবর্তীতে দাবাডুর একটা আর্টিকেলও লিখেছিল, মানে পেপারে, মানে নিজের এক্সপিরিয়েন্সটা, তো সেখানেও লিখে দিয়েছিল সোর্স অফ ইন্সপিরেশনটা কি। তো বেসিক্যালি এটা কিন্তু রকি থেকে ইন্সপায়ার্ড, এই ডায়লগটা। সিলভেস্টার স্ট্যালোনের রকির যে পার্ট 6 যে ছবিটা আছে, রকি বালবোয়া, ওতে সিলভেস্টার স্ট্যালোনের একটা ডায়লগ আছে, ইট ইজ নট ইম্পর্টেন্ট হাউ হার্ড ইউ ক্যান হিট, ইটস মোর ইম্পর্টেন্ট হাউ হার্ড ইউ ক্যান গেট হিট অ্যান্ড গেট আপ অ্যান্ড ফাইট ব্যাক। ঠিক আছে, এবার এই ইন্সপিরেশনটা ওর ছিল, ও ওটাকে লিখেছে, কিন্তু তুমি দেখো ডায়লগটা পুরো চেঞ্জ, কিন্তু এটা কিন্তু লিটারাল ট্রান্সলেশন কিন্তু এখানে নেই, ঠিক আছে। এবং তুমি দেখবে যে রকি বালবোয়া সেই ছবিটা এসেছে 2006 সালে, আমরা যখন করছি 2024-এ যখন আসছে দাবাডু, তখন তো ওটার আর কোনো, এই মুহূর্তে তো মার্কেটে রকির কোনো ছবি আসছে না, কোনো সিগনিফিকেন্স নেই। আচ্ছা, সেম গোস ফর এই ডায়লগটা কিন্তু খালি আমরা ইন্সপায়ার্ড হয়নি, তুমি দেখবে সালমান খানের সুলতান যে ছবি, সেখানে আলী আব্বাস জাফর একটা ডায়লগ দিয়েছিল সালমান খানকে, যে পহলওয়ান কি असली पहचान अखाड़े में नहीं जिंदगी में होवे कि जब जिंदगी तुम्हें पटके तो तुम उसे ऐसा पछाड़ मारो कि जिंदगी चित हो जाए। দেখবে একটা ডায়লগ ছিল, ট্রেলারেও রেখেছিল, দ্যাট ইজ অলসো ইন্সপিরেশন ফ্রম রকি ইটসেলফ। তুমি দেখো একই মানে রকি, তোমরা যে রকি সিনটার কথা বলছো, ওই সিনটা অ্যাকচুয়ালি সিলভেস্টার স্ট্যালোনের একটা বিশাল বড় মনোলগ, মানে ওখানে তুমি একটা লাইন বললে, ওটা অ্যাকচুয়ালি দেখবে মানে একটা, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি 1 মিনিট ধরে ওই সিনটা চলে, একটা ছেলেকেও অ্যাকচুয়ালি ওই ডায়লগ গুলো বলে, নিজের ছেলেকে বোঝায় যে তুমি কাওয়ার্ড হয়ে গেছো, একটা টাইমে তুমি অনেক বেশি ফিয়ারলেস ছিলে। হ্যাঁ, এবার সেখান থেকে তুমি যেটা করছো সেটা মানে সেটা তোমরা বলছো বলে লোকের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে, আদারওয়াইজ এই ইন্সপিরেশনটা কেউ ইয়েই করবে না, মানে এটাকে প্যারালাল ড্রই করবে না যে মানে ওখান থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে, এটা অর্পণ বলেছে তাই জন্য আমরা জানতে পারছি বা তুমি বলছো ভেতরের খবর, কিন্তু এটা বোঝা সম্ভব নয়। কিন্তু যেটা এখানে হচ্ছে বরবাদের ক্ষেত্রে আমরা দুটো মানে ওটাই তো আমি মানে ওই যে আমরা যখন বলি, অনেকে বলে যে প্লেগারিজম কি
কোনটা কপি কোনটা ইন্সপিরেশন কি করে তুমি ডিফার করবে, এটাই হচ্ছে ডিফারেন্স। আলী আব্বাস জাফর কিন্তু যেটা করেছে ওটা কিন্তু ইন্সপিরেশন, কারণ ওর কিন্তু সিনেমাটা ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট জোন, স্পোর্টস ড্রামা ডেফিনেটলি, এবং আমাদেরটাও স্পোর্টস ড্রামা, কিন্তু ইটস মানে ইনডোর গেম, কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সট, ঠিক আছে। কিন্তু তুমি যেহেতু দেখেছো তোমার মধ্যে রয়ে গেছে একটা জার্ম, এসে ওটা ওইভাবে নিজস্ব ফর্ম নিয়ে নিজস্ব নিয়ে তোমার আপব্রিঙ্গিং, তোমার পড়াশোনা, তোমার এক্সপিরিয়েন্স সবকিছু জুড়ে ওটা একটা আসছে। ইন্সপিরেশনটা কিন্তু না, হ্যাঁ বলো। অ্যাটলিস্ট আমরা যেটা এক্সপেক্ট করি না সেটা হচ্ছে ডাকু মহারাজ, যে ভাই বিক্রমের থেকে নিয়েছে ওই ম্যাগি বানানোর সিনটা, কিন্তু নিয়ে এক্সিকিউশনটা এমন যে ওই সিনটা কিন্তু ইটসেলফ ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করে যাচ্ছে। তুমি হয়তো রিভিউতে মেনশন করবে যেটা ইন্সপিরেশন রয়েছে, ওখান থেকে নিয়েছে আইডিয়াটা, কিন্তু অ্যাটলিস্ট ওই সিনটা আমার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, মানে আমার দেখে মনে হচ্ছে না যে রদ্দি মাল পুরো, সেরকম মনে হচ্ছে না। কিন্তু সেইটা আমি আশা করবো যে বরবাদের ক্ষেত্রে যেন না হয়, যে ইন্সপিরেশন রয়েছে ঠিক আছে, কিন্তু দেখে যেন জিনিসটাকে, যেটা এখন অব্দি মনে হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি যিশুর যেটা যেটা গ্লিমসটা সেটাও কিন্তু ইন্টারেস্টিংই দেখাচ্ছে ওই ডায়লগটা হওয়া সত্ত্বেও। দেখা যাক এবার ছবিতে কিরকম। আরো একটা ব্যাপার আমি তোমাদের দুজনকেই বলতে চাই, যে কারুর যদি কোথাও থেকে ইন্সপিরেশন থাকে সেটা বলতে সে না কখনো লুকাবে না। যখনই সে লিফট করে থাকবে না তখন সে লুকোয়, যে হ্যাঁ লোকে তো বলবেই, আমি কি করব, আমি তো নিইনি, লোকে এটা থেকে বলছে ওটা থেকে বলছে। কিন্তু তুমি দেখো, আমি তো এস এস রাজামৌলিকে একটা কোয়েশ্চেন করেছিলাম, তোমরা তো জানো আর রিলিজ হওয়ার সময় আমার যে কোয়েশ্চেনটা ছিল, ওনার সেকেন্ড ছবি সিমহাদ্রি আর ছত্রপতিকে নিয়ে কম্বাইন একটা কোয়েশ্চেন ছিল। ওনার আনসারটা দেখো, উনি ডাইরেক্টলি বলছেন যে দ্য সিন ইউ আর মেনশনিং ইজ ডাইরেক্টলি টেকেন ফ্রম ব্রেভ হার্ট, আই এম হেভিলি ইনফ্লুয়েন্সড বাই মেল গিবসন। তো ও কিন্তু পরিষ্কার নিজের ইনফ্লুয়েন্সটা বলে দিচ্ছে, তাতে রাজামৌলি কোনো অংশে ছোট হচ্ছে না। ওর ইন্সপিরেশন তো রাজামৌলির ছবি মাঘাদিরা তোমরা যদি দেখো, ইটস এ হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম জ্যাকি চ্যানস ফিল্ম কল্ড মিথ। মিথ থেকে মানে ইভেন 100 জনের সাথে ওই যে লড়াই করছে ওটাও পুরোপুরি ওখান থেকে লিফটেড, বাট ও তো নিজের মতো করে প্রেজেন্ট করছে এবং ও বলছে। সো ও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বলেছে যে এটা থেকে আমার ইন্সপিরেশন, ওখান থেকে আমার ইন্সপিরেশন, তাতে কিন্তু ছোট হয়ে যায় না কেউ। আমি বুঝতে পারি না যে ইফ ইউ হ্যাভ টেকেন সামথিং ইউ অ্যাকনলেজ ইট না প্রপারলি, এবং সেটা যখন নিয়ে কেউ অন্যজন কথা বলছে তাতেও তো কোনো প্রবলেম হবে না, মানে প্রবলেম কেন হবে আমি সেটাই। আর একটু পুরনো, একটু 15-20 বছর আগে যাও, মানে লাস্ট 2 বছর ছেড়ে দিও না, লাস্ট 2 বছরের মধ্যে হয়ে গেলে না তখন বলেও আর ছাড় পাওয়া যাবে না, তাই না? মানে ভারতবর্ষে তো অ্যাটলিস্ট ঠিক আছে, বাংলাদেশে না আমার মনে হয় তুমি ইন্সপিরেশন নাও, তোমাকে ইন্সপায়ার করতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট ওটাকে একটু মানে তোমারও রূপ দাও, তুমিও তো ক্রিয়েটার, তুমিও তো আর্টিস্ট, ওটাকে রূপ দাও। আমার মনে আছে অরিত্রটা বলেছিল, সাগরনীল নিজেই বলেছিল আমাকে, পিসের একটা সিন আছে দেখবে, দীপাংশুদা নিজেকে চর মারে আয়না রিফ্লেকশনে করা, ঠিক আছে, ওটা হচ্ছে ট্রান্স থেকে ইন্সপায়ার হয়ে আমি নিয়েছিলাম, ফার্স্ট ফাসিলে। আমার খুব পছন্দের ডিরেক্টর, এবং দেখবে শুরুতে নামও আছে। তো ওই যে সিনটা ছিল ওখানে কি করে, যখন ও ডিপ্রেসড হয় ওই চরিত্রটা নিজেকে চিয়ার আপ করার জন্য হাততালি দেয়, যাতে গ্যালারিতে হচ্ছে ওই অডিয়েন্সটা ফেস করবে। তো এটাও করে, কোনো সাউন্ড হয় না, এবং দেখবে সাউন্ডটা পুরো মিউট করে দেওয়া ওই সিন। আমরা যেটা করেছিলাম যে ও আস্তে 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 শুরু করবে, নিজেকে নিজে চড় মারবে, এবং ওর সাথে ইন্টারকাটে হচ্ছে ওর সাথে অল্টার ইগোর ফাইটটা দেখানো হবে, এবং চড়টার সাথে বাড়বে। এবং ওই পোর্শনে দেখবে আমরা সাউন্ডটা অফ করে দিয়েছিলাম, পুরো সাউন্ডটা নেই, কিন্তু যখন ওটা শেষ হবে, যেটা কান্ট্রি ছিল না, আমাদের সাউন্ডটা ফিরে আসে, এবং হচ্ছে সাউন্ডটা যায় আসে। তো এখানে গিয়ে আমরা পুরোপুরি সিনটা টুকলাম, ওটার থেকে আমি মারাত্মক লেগেছিল আমার শর্টটা, আমি ওটার থেকে ইন্সপিরেশনই নিয়েছি। কিন্তু ওটার মধ্যে তো আমার একটা রূপ দিতে হবে, এটা প্রত্যেকেরই দেওয়া উচিত আমার মনে হয়, নাহলে তোমার ট্রিবিউট দাও। কিন্তু এখানে যেটা করা হচ্ছে, ভাই কামিং মানে ভাই বাংলায় বলে দে আমি কি আসবো, কনটেক্সট সেম, যে একটা লোক এলো ওইদিকে অনেকজন দাঁড়িয়ে আছে, ও একা, মানে ও এতটাই রুথলেস, ও বন্দুক বার করছে, বলছে আমি আসবো বলে তারপর গুলি মারছে, এটা তো পুরোটাই কেজিএফ। মানে এটা কি করে এটা কি বলতো, ডিরেক্টরের নিজের উপরে যে ট্রাস্ট সেটা নেই, সেটা কোথাও একটা শো করছে। আদারওয়াইজ সে একটু কিছু মেশাতো, তাই না, একটু কিছু এদিক ওদিক করে চেঞ্জেস করে, অ্যাটলিস্ট কনটেক্সট এক রাখতো না, ডায়লগটাকে এক রাখলেও বা ডায়লগটা আলাদা করে দিত, কনটেক্সট এক রাখলেও কিছু একটা সে বাংলা বলে দিত ডায়লগটা। হ্যাঁ সেটাই, আরে সিম্পল এটা বলে দিলেই হয়, আশি স্যার এরকম ভাবে একটু মেলি গলায় যিশু বলছে, ব্যাস ওয়ার্ক করে যেত, এইটুকু করলেই হয়ে যেত। কে জানি না, যাই হোক ঠিক আছে, আর এটা নিয়ে আর আলোচনা বাড়িয়ে লাভ নেই। আমাদের আজকের ভিডিও তাহলে কি ডান নাকি? হ্যাঁ, আর কিছু টপিক বাকি আছে শেষ করার আগে একটা কথা বলবো, আমরা ডিপ্লোম্যাট নিয়ে কথা বললাম না, কিন্তু ডিপ্লোম্যাট ছোট করে বলুন। আমরা একটা জিনিস বলে রাখি, সাগরনীল বললো না আশি স্যার মেয়েদের মতো করে, এটা কিন্তু সাগরনীল বললোই মন টার্গেট করে,
এটা কিন্তু পুরো মন্দার মানে কেন কেন তোর অনির্বাণদা কিনা তো সমস্যা কিসে? কি ভালো কথাবার্তা এগুলো! কেন সবসময় খালি পোক করিস কেন লোকটাকে? ফলো তো তুমি গুলো আজকে তো আজকে এরকম ভাবে কেন এগুলো কেন? এগুলো যাচ্ছে তাই, যাচ্ছে তাই। অনির্বাণ দা বাই ভালো দ্য লোক ওয়ে শোনো, বলে। আমি অনির্বাণদার সাথে দেখা হয়েছিল যখন লাস্ট, অনির্বাণদা বলছিল যে তোমরা তিনজন কিন্তু একদিন এসো, আড্ডা হ্যাঁ, হবে। তাই বললাম যে আমাদের অনির্বাণ দা চ্যানেলে এসো। আমাকেও বলেছে। আমি বললাম আমাদের চ্যানেলে এসো। বলছে হ্যাঁ, না না পাগল নাকি, তোমাদের চ্যানেলে যাবো না। ঋত্বিকদাও সেম বলেছে, তোদের তিনজনের মাঝখানে গিয়ে বসি, পাগল। যা তা। কেন এই কি অনির্বাণ দা আসবে না কেন? কি তোমাদের কারণ বলেছে কিছু যে কেন আসবে কারণ না? বলছে, অনির্বাণদা বলেছে আরে যে অনির্বাণদা মেসেজে কথা হচ্ছিল আমার সাথে, অনির্বাণদা বললো যে না তোমাদের সাথে আমার যে আলোচনাটা ওটা সামনাসামনি করবো ক্যামেরা ছাড়া, তখন আমরা আড্ডা দেবো এবং তোমরা কি খেতে ভালোবাসো বলবে, দুপুরবেলা থেকে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দেবো। সাগরনীলকে বলো আসতে, তোমার সাথে অরিত্রের সাথে দেখা হলো, ওর সাথে হলো না, এসব বললো। তারপরে তোকে আমি বললাম, তারপর তোর সাথে কথা হুম, হলো। তো এইটুকুই। হুম। আমিও বললাম যে তোমাদের চ্যানেলে এসে বলো না, আমি আর ইন্টারভিউ দেবো না, এরকম ভাবে বলো। ঠিক আছে বলে, সামনাসামনি আড্ডা হবে, ফেস টু ফেস ভালো হবে। ঠিক এখন আছে, ঠিক সবাই আছে। শাহরুখ খান হয়ে গেছে, কেউ ইন্টারভিউ দিতে যায় না। না, অনির্বাণ দা সাবস্টেন্স অনেকবার দেখেছে, ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এই কথা এটা 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 কেটে দিই। এটা আবার বলা উচিত কিনা, আমি পার্সোনাল কথা বলা হোয়াটসঅ্যাপে বলেছে, এটা এটা না কেটে দিও, আমরা ঠিক আছে? পার্সোনাল তো খুব একটা তো কিছু বলছি না। এইটা তো বলতেই পারি আমরা, এটা তো কি এমন পার্সোনাল কথা বললাম। না তবুও যদি কিছু, যাই হোক, ঠিক আছে, ঠিক অনির্বাণ- আছে, চলো আমরা আমরা লাস্ট ডিপ্লোমেট নিয়ে কথা বলি নাকি? হ্যাঁ, ডিপ্লোমেট আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে কি বলতো, মানে গল্পটার মধ্যে পোটেনশিয়াল ছিল কিন্তু ওরা না করতে পারেনি। মানে এটা মানে ইটস ভেরি ক্লোজ টু আর্গো। আর্গো বলে একটা ছবি আছে, ব্রিজ অফ হুম। স্পাইস, ওই রকম ব্রিজ অফ ট্রিটমেন্টের স্পাইস। ছবি। হুম, হুম। কিন্তু এটাতে যেগুলো দরকার ছিল, এই যে জনের বারবার একটা ট্রমার মতো করে দেখাচ্ছিল ফ্ল্যাশব্যাক, ওটা কি হলো বলো তো? ওটা কোনো কালমিনেশন আছে? ওটা হলো না কিছু। সেকেন্ড হচ্ছে, এই যে ও প্রথমে এলো, জন ওকে সন্দেহ করছে, ওই যে ব্যাপারটা, ওটা কতক্ষণে রিজলভ হয়ে গেল? প্রথম 5 মিনিটে। হুম, হুম। ভাই ওটাকে নিয়ে বেক করো, যে জনের মনে ডাউট আছে মেয়েটাকে নিয়ে, যে ওকে আদৌ এম্বাসিতে একটা বোম রাখতে ঢোকেনি তো, এইগুলো ভাবতে, ওকে ওটা নিয়ে একটা ডাউট রাখতে দাও। তারপরে জনকে নিজেরই সিস্টেমের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তারপরে শেষের দিকে আরো টেনশন বিল্ড করো, কোর্টরুম ড্রামাটাকে ভালো করে করো। মানে ও কিছু পাকিস্তানের লয়ার কিছু বলছে, এখানকার লয়ার কিছু বলছে, একটা টাসেল হোক ভালো করে, ঠিক আছে? তো সেগুলো তো কিছুই হলো না। আমি বলবো আমার খালি ওই যে ওর যে ব্যাক স্টোরিটা দেখাচ্ছিল, যে ওর বরের সাথে কি, ওর বর ওকে কিভাবে টর্চার করেছিল, ওই জায়গাটা আমার ইমপ্রেসিভ লেগেছে। মানে ওই জায়গাটা ইমোশনাল করতে পেরেছে। বাট সেখানেও কিন্তু তুমি দেখবে ওই যে বরটাকে কনভিন্স করে যে নিয়ে এলো এম্বাসিতে, সেইগুলো কিন্তু ভালো করে ফ্লেশড আউট নয়। হুম, বা ওর হুম, যে হুম। প্রেমে কিভাবে পড়লো, কিভাবে বিশ্বাস করে এলো, সেগুলোও কিন্তু ভালো করে দেখায়নি। সব ছবিটার ওয়ান মধ্যে টাচ খামতি শটে আছে। করে দিয়েছে। আর জনের ক্যারেক্টারটার মধ্যে কিছু নেই করার মতো। মানে জন প্রচন্ড আন্ডার প্লে করছে, মানে কিছুই নেই, কোনো ডায়লগ নেই, হুম, ও কিছু হুম। করছে না, প্যাসিভ ভাবে বসে আছে ক্যারেক্টারটা। তো আমার আর না, কি আমার জমেনি ছবিটা। দেখো, আমার যেটা মনে হচ্ছে যে এই এই সেম সিনেমাটা যদি কথা কথা 2016-17-তে আসতো, তাহলে সেটা হয়তো, বা আরো আগে যদি আসতো, যেহেতু এই ধরনের সাবজেক্ট আমরা দেখিনি, আমাদের এক্সপোজার মানে সেই সময় এরকম কাজ এরকম কন্টেন্টে হতো না, যে কারণে মেবি তখন হয়তো ওয়ার্ক করে যেত, তখন হয়তো ভালো লাগতো। কিন্তু এখন হুম। আমার মনে হয় যদি এরকম সাবজেক্ট মানে করতে হয়, এরকম কাজ, তাহলে না র্যাদার ফোকাস করা দরকার হচ্ছে ডিটেলিং এ। যে ধরো একটা IC-814 হচ্ছে নেটফ্লিক্সে, সেখানে এত ডিটেলসে গিয়ে এমন জিনিসপত্র দেখাচ্ছে যেগুলো মানে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল না, আমরা না জানি না, না যে কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো একটা ওয়েব কান্দার সিরিজ হাইজ্যাকিং করতে কি পারে, হচ্ছে। সেটা একটা সিনেমার পক্ষে করা পসিবল নয় 2 ঘন্টার না, মধ্যে। না, না, কিন্তু আমার আমি কথা বলছি কি, হচ্ছে, এটা আমার আমার না, আমার বক্তব্যটা সেটাই যে এই সিনেমাটাই অ্যাকচুয়ালি জনের কোথাও একটা করা উচিত হয়। মানে আমার মনে হয় এই সিনেমাটাই, মানে আমার মনে হয় এই সাবজেক্টটাকে নিয়ে যদি ওয়েব সিরিজ হলো তাহলে করা উচিত ছিল। যখনই তুমি এটাকে সিনেমায় বাঁধতে চাইছো, তুমি স্বাভাবিকভাবেই ওই যে ডেভেলপমেন্টটা, যেখানে যে ওর প্রেমটা হচ্ছে 1 নম্বর, সেখানে সেটা ভালো করে ডেভেলপ করেনি। 2 নম্বর হচ্ছে যে জায়গাটা বরকে আর কি বোকা, মানে বর অত সহজে বোকা হচ্ছে কি করে, ফোন দিয়ে দিচ্ছে, এমবাসিতে চলে আসছে, অত সহজে বোকা বনছে কি করে, সেই জায়গাটা কোনো ডেভেলপমেন্ট নেই। কিংবা একদম আমার যেটা লাস্টের এপিসোডটাও তুমি দেখবে যে লাস্টের এপিসোডটাও কিন্তু সেরকম ভাবে যে টেনশন থ্রিল তৈরি করতে পারছে তা নয়। তো সেই ওই গাড়ির জায়গাগুলো চেজের ওই জায়গাটা তো একটু সিনেমাটিক করতে হতো, ওটাও তো সিনেমাটিক করে। হচ্ছে না, হচ্ছে না। তো কিন্তু ছবিটার রানিং টাইম তা সত্ত্বেও 2 ঘন্টা। আমার মনে হয় না যে আর 20 মিনিট বাড়িয়ে দিলে সেটা খুব একেবারে বেটারমেন্ট হয়ে যেত এই ছবিটা। তো সাবজেক্টটা মানে রূপমের ভালো ছিল অনেক লেগেছে, কিছু। রূপমের বক্তব্য হ্যাঁ, শুনতে হ্যাঁ, চাই, হ্যাঁ, রূপমের রূপম ভালো দা বলো, লেগেছে। রূপম দা বলো, রূপম দা বলো। সেটা হচ্ছে, এই ছবিটা মানে যাদের সাথে জিনিসটা ঘটেছিল, এই মহিলাটা উজমা এবং জেপি সিং, এদের দুজনের আমি স্টেটমেন্ট শুনেছিলাম। এবং হুম, আমার এতটাই ছবিটাকে মানে জনরা ওয়াইজ অনেস্ট মনে হয়েছে, ওই যে মেয়েটা
যদি তোমরা শোনো, ভিডিওটা যদি দেখো, অনেক বড় একটা ভিডিও আছে, ওই ভিডিওতে যা যা বলেছে ছবিতে পুরো এক্স্যাক্টলি তাই দেখিয়েছে। তোমরা ভিডিওটা পারলে দেখো, আমি পাঠাবো তোমাদেরকে। আমি ট্রেলারটা, এই ছবিটা যেমন ট্রেলার এসেছে, ট্রেলারটাকে আমি খুব বেশি প্রেস করি, এটা ভালো লাগেনি আমার। কিন্তু একজন আমায় কমেন্ট করেছিল, আমি ওই কমেন্টটা পরে ট্রেলারটা দিয়ে, মানে লোকটার ইন্টারভিউটা দেখি, যে জনের ক্যারেক্টার, যার ক্যারেক্টার প্লে করে জেপি সিং। এবং আমি যখন দেখি যে মানে কোনো টুইস্টের মানে কিছু নেই গল্পটায়, এই মেয়েটা ওখানে যায় পাকিস্তানে এবং কোনো টেররিজমের দিক পথ সব কিচ্ছু নেই গল্পে, কোনো প্ল্যানিং ফ্ল্যানিং। আমি খুব অবাক হয়ে যাই যে এরকম একটা গল্প তাহলে এটাকে কিভাবে করবে ছবিতে। এবং যা যা মেয়েটা বলে, এবং মেয়েটা একটা কথা বলেছিল যে पाकिस्तान में जाना आसान है, वहां पे रहना आसान है, और वहां से निकलना मुश्किल है, आप कुछ करो या ना करो। ও যা যা বলেছে পুরো অ্যাকুরেট দেখিয়ে ছবিতে পুরো। এবং ছবিটা যখন আমি না কিন্তু দেখছিলাম, কম, কথাটা তো না আমি এটাই আমি যে তুমি ধরো একটা গল্প নিচ্ছ, তোমাকে তো সিনেম্যাটিক করার জন্য কিছু না অ্যাড করো, কিন্তু সিনেম্যাটিক না হলে তাহলে ওটা সিনেমা কি করে হবে? এটা এটা না, এটা 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 তোমার পারসেপশন, তোমার ওটা মনে হয়েছে। আমি যখন ছবিটা দেখেছি, আমার ক্ষেত্রে ওই বিষয়পত্রগুলো খুব ওয়ার্ক করে গেছে। কারণ আমার মনে হয়েছে জনের ক্যারেক্টারটা, ওই যে প্রথম দিকে ওকে ট্রাস্ট করতে পারেনি, ওটা আমার মনে হয়েছে যখন ওই ব্যাক স্টোরিটা আসে, যে একটা বাচ্চা মেয়ে, ওই কাটা হাতটাও দেখেছিল, আমার ব্লাস্ট হয়েছিল, তখন কিন্তু কোথাও একটা গিয়ে হালকা টেনশন আমারও চলছিল যে এই মেয়েটা এরকম করবে না তো, এই মেয়েটা কি পরবর্তীতে কিছু করতে পারে, ইন্ডিয়াতে পাঠাচ্ছে, ইন্ডিয়াতে কিছু করবে না তো। ওই ওই জিনিসপত্রগুলো কিন্তু আমার ওই টাইমে দাঁড়িয়েও মনে হচ্ছিল। তো ওই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করেছে। এবং হচ্ছে যেটা ছবির ক্ষেত্রে একটা সমস্যা, এটা সাগরনীয় বলছিল ভিডিওতে, যেইটা আমার প্রবলেম মনে হচ্ছিল, ছবিটার মধ্যে টানা হয়েছে কোন জায়গাগুলো, যেমন কিছু ট্রুপস তারা ব্যবহার করেছে, ওই গাড়ির সামনে চারিপাশে লোক ঘিরে নিল, তিনটে মেয়েকে বোরখা পরিয়ে আনলো, ওগুলোকে এক্সপোজার দিল না। এগুলো আমার সমস্যার মনে হচ্ছে, যেগুলো আনলো এক্সপোজার দিল না। লাস্টে হচ্ছে এয়ারপোর্টে যেরকম ভাবে ধরলো, আমরা ভাবলাম বেবির মতো কিছু একটা হবে, বা টানবে, টেনশনটা বিল্ড হবে, বেরোতে পারবে কি পারবে না, বেরোতে পারবে কি পারবে না, ওগুলোকে শুরু করে এক্সপোজার দিল না, শেষ করে দিল। এগুলো আমার মনে হয়েছে। বাট ছবির ফার্স্ট হাফটা ভালো লেগেছে, এবং ছবির দুটো সিন যেগুলো আমার বেশ ভালো লেগেছে, একটা হচ্ছে মেয়েটাকে যখন ওই মুখের সামনে হাতটা রেখে টর্চার করবে হ্যাঁ, হ্যাঁ। এবং মেয়েটার চোখটা বদলাবে ওইটা, এবং আরেকটা হচ্ছে বাচ্চাটার কাটা হাতটা পড়ে থাকবে, জন গিয়ে ওটা ধরবে। তো এই জিনিসপত্রগুলো আমার জন্য ওয়ার্ক করে গেছে, তো যে কারণে আমার ডিপ্লোমার ভালো লেগেছে। আচ্ছা, না দেখো এখানে যেটা আপনারাই actually দেখুন, অয়িতদা, আপনারাই দেখুন, আমরা কিন্তু পার্লামেন্টের মতো মতের অমিল হলে মারপিট করি না, আমরা কিন্তু টেবিল চাপতাই না, আমরা কিন্তু একজন আরেকজনকে কিস্তি করি না। না এই আরেকটা যে যেটা আমি সাগর, আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে মানে স্বামীর যে ক্যারেক্টারটা ছিল, মানে ওই মেয়েটার, ওই ক্যারেক্টারটাও না আরেকটু ওর মধ্যে জুস থাকা দরকার ছিল। ওই ক্যারেক্টারটা খুব ওয়ান ডাইমেনশনাল এবং উইক ক্যারেক্টার, মানে ক্যারেক্টারটা সেরকম ভাবে কিছু করবার নেই। প্রথম কথা ওই লোকটাকে দেখে ওই অত সুন্দর একটা মেয়ে প্রেমে পড়লো কি করে, আমি তো ওটাই বুঝতে পারলাম না। ওই লোকটাকে তো দেখে মানে কারোরই প্রেম হবে না। আমি তো ভাই, না, এগুলো লোকটা কিরকম অদ্ভুত দেখতে। এই আর পয়েন্টটা এগুলো মেয়েটা তো হয়ে ওই, যায় এগুলো। ও তো শিকারা ছবির হিরোইন, তো ওকে তো কি সুন্দরী হ্যাঁ, দেখতে। হ্যাঁ। রাক্ষাবন্ধন, হ্যাঁ, ওকে রক্ষাবন্ধনে ছিল। ওর রাক্ষাবন্ধনে কি সুন্দর লেগেছিল ওকে, উফ, মানে এত ওরা মিষ্টি তৃপ্তি লাগছিল। মানে ওরা তৃপ্তি দিমরির কি পার্থক্য বলতো, এই মেয়েটা তৃপ্তি দিমরির একটাই কি পার্থক্য, একজন কি অ্যানিমাল করতে পেরেছে আর একজন অ্যানিমাল করতে পারেনি, ওই একটাই পার্থক্য। তাহলে এই মেয়েটাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো অভিনেত্রী। তুমি দেখবে এ যদি চান্স পায়, আমার মনে হয় যে এ কিন্তু মানে অনেকের থেকে ভালো পারফরমেন্স দেবে, কিন্তু এ হ্যাঁ, তো হ্যাঁ। চান্সই পাচ্ছে না কেন আমি জানি না। তৃপ্তি একটু দিমরি কিন্তু তুমি দেখো এই যে মাঝে কমার্শিয়াল ছবিগুলো করে তো খুব গালাগালি খাচ্ছে, ও যেই বিশাল ভারদ্বাজের সাথে তো ছবিটা করছে, ওটাতে তুমি দেখো পারফরমেন্স ভালো দেবে। কারণ তৃপ্তি কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রথম স্টার্ট করেছিল, শি ওয়াজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস। ও তো একদম একদম। ও বুলবুল খেলা করলো তখন ওকে নিয়ে হাউজিং হলো না, যেই অ্যানিমাল করলো, যে তারপরে বিকি বিদ্যা কাওয়ালা ভিডিও ওকে নিয়ে শুরু হয়ে না, গেল। এটার কারণটা কি বলতো, ও আবার সেই দেখো এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, তুমি তাহলে সন্দীপ রেড্ডি বাঙ্গাকে ফেলতেও পারবে না, মানে ও হ্যাঁ, টপিক ঘুরে ফিরে আসবেই। মানে ওই যে সিনটা এত শকিং সিন, যে রণবীর আর ও শুয়ে রয়েছে ছবি তুলছে, মানে তুমি কি করবে, মানে ওই নায়িকা তো ও তো হিট হবেই, তৃপ্তি কেন, তৃপ্তির মানে যেই থাকবে সেই সেই হিট হয়ে যাবে আর কি, এরকম না ব্যাপার। কিন্তু কি হয়েছে, প্রবলেমটা কি, যে মানে তৃপ্তির না মানে কমার্শিয়াল ছবি করার কনভিকশনটা নিয়ে, এটা আমি বারবার নোটিস করেছি। মানে ও যখনই কোনো ছবি করে কমার্শিয়াল, ধরো বিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও বা যে ওই ব্যাড নিউজে সব থেকে বেশি বোঝা ব্যাড গেছে। নিউজ, মানে বোঝা যাচ্ছে যে ওনা জোর করে করছে, শি ইজ নট এনজয়িং দ্যাট। মানে তুমি দেখবে ধরো কিছু হিরোইন আছে যারা ধরো কমার্শিয়াল ছবিই করে, ওদের কিন্তু ওর বেশি কিছু করার নেই, কিন্তু ওটা করতে পারে ঠিকঠাক ভাবে। পূজা কিন্তু হেগড়ে। এই পূজা হেগড়ে যেরকম, এক্স্যাক্টলি পূজা হেগড়ে কমার্শিয়াল ছবিই করে, ওর কোনো রোল নেই কিন্তু ওটাই করে, ও ঠিকঠাক করে দেয়।
আচ্ছা পূজা হেগড়ে, এই যে পূজা হেগড়ে যে ছবিতে হাত দিয়ে ছবি ফ্লপ হয়ে যাচ্ছে, কুলির ক্ষেত্রে কি হবে? কুলির ক্ষেত্রে কিছু হবে না, কুলিতে তো কিচ্ছু একটা হবে না। নাচে থাকবে, ও নেচে বেরিয়ে যাবে। লোকেশের সিনেমাতে একটা নাচ রেখেছে একটা মেয়ে, এটাই বড় কথা। লোকেশের সিনেমা অল মেন ফিল্ম হয়, কোনো মেয়েদের ক্যারেক্টার লোকেশের কিছু থাকে না। লোকেশের ফ্যানরা ক্ষুব্ধ যে এরকম একজন ডিরেক্টর এরকম কালেকশন দিচ্ছে কি আরে কেন একটা মেয়ে পোস্ট আমি দেখলাম যে who has introduced Tamil cinema to a new format of without song, an action film with a star without song, and then he has to go back and resort again because of this oldie বলে নিচে রজনীকান্তের ছবি দিয়েছে যে এর জন্য লোকেশকে করতে হচ্ছে নাচের গান। আসলে না না, লোকেশও এখন প্রেমে পড়েছে তো, তাই জন্য লোকেশের মনে হয় রং কার ঢং প্রেমে এসছে না। পড়েছে? শ্রুতি হাসান? না না, হ্যাঁ তাহলে আমি জানি না, বাইরে না, থেকে মনে হয় লোকেশের শ্রুতি গার্লফ্রেন্ড হাসানকে আছে। লাইন টাইম বাড়ে। না না, লোকেশের তাই ওয়াইফ আছে, লোকেশের মানে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ওয়াইফ আছে নাকি? জানি না আমি। হ্যাঁ, আরে লোকেশের বাবা। বয়স কম না, লোকেশের 38 বছর মতো বয়স। লোকেশ না, না, was a সে তো- banker, ও আর সে তো ব্যাংকে চাকরি দেবদারও করতো। সে তো দেবদারও 40 পার করে গেছে, তার 30 হলে আরে কি ও বিয়ে একটা করতে হিরো, হবে? আরে দেবদা তো একটা হিরো। লোকেশ লোকেশও কানাডা হিরো তো ভাই, hero। লোকেশ ডিরেক্টর হলেও হিরো। কত না 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 কালেকশন না না, দিচ্ছে বলো তো? আমি তোমাকে বলছি সাউথ ইন্ডিয়াতে তাড়াতাড়ি বিয়ে করার চল আছে, ওখানে এখনো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ছেলেদেরও মেয়েদেরও। আমার অনেক বন্ধু আছে বলে বলছি, মানে কার্তিক সুবরাজ সিনেমাতে আসার আগেই ওর বিয়ে হয়ে গেছে। তাহলে আর রূপম দা সাগর এতদিনে নিয়ে বিয়ে হয়ে যেত, রূপম দা এতদিনে বিয়ে হয়ে যেত সাউথ ইন্ডিয়া হলে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমার তোমারও হয়ে যেত, তোমারই হয়ে যেত, তোমারও হয়ে যেত। সাগর নীলকে বলছি। যা তা এখন ভিডিও করতে পারছি, এখন ভিডিও করতে পারছি তুমি, এখন দুটো বাচ্চা বাবা 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 করতো। এই চলো চলো আমরা এন্ড করি, আর বহুত পাওয়ালি করছি, চলো আজ বড় ভিডিও হয়ে গেছে, চলো চলো। চলো end করি, হ্যাঁ চলো টাটা। আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা সাবস্ক্রাইব। আমরা কেন বলো তো শুরুতে সাবস্ক্রাইব করার কথা বলতে ভুলে যাই, এই কি রে ভাই? আমরা ভুলে যাই। অডিয়েন্স কে বলে রাখি, আপনারা 1 ঘন্টার ভিডিও চেয়েছেন, আমরা 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও দিচ্ছি। এবার আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি করে, তাহলে আমার ভিডিও দেখতে পারবেন, সাগরের ভিডিও দেখতে পাবেন, আরো অনেক কিছু দেখতে পাবেন।